স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমাদের হ্যাঁ দাদা। হ্যাঁ 8:30 সেশনে 8:30 PM এর সেশনে আমরা আছি। আমাদের এই সেশনে বায়োলজির থিওরি ক্লাস চলছে, বায়োলজির থিওরি। ওকে, বেশ। আজ ক্লাস 4। যারা নতুন গ্রুপে আছো তাদের বলি গ্রুপ ডেসক্রিপশন ফলো করবে। গ্রুপ ডেসক্রিপশনে তুমি এই সমস্ত ক্লাসের যে রেকর্ডেড ক্লাস তার লিংক ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? বেশ, এবার আমায় একটু বলো আমরা কতদিন কোন পর্যন্ত পড়েছিলাম, তাহলে তারপর থেকে আজকে আমরা শুরু করব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি যে মেন পরীক্ষায় যে অবজেক্টিভ পার্টে যে লিখিত পরীক্ষা হবে সেই কথাটা কতদূর কি হবে? আপাতত এই নোটিফিকেশনে ওরকম কিছু আসছে না, আমি যতদূর খবর পেলাম। এই নোটিফিকেশনে কোনো ওটা আসছে না আর কি, ঠিক আছে? যেমন করে এমসিকিউ বেসড পরীক্ষা চলছিল সেরকমই হবে আপাতত, এটুকুন খবর। বাকি তারপর কি হবে জানি না। যাই হোক, প্রিলিমিনারিটা তো এমসিকিউ থাকবেই। আর একটা কথা কি, আমরা যেভাবে পড়ছি মেন্সে গিয়ে, হ্যাঁ, সমস্যা হবার কথা নয়। যেমন আমরা যখন এই ক্লাসগুলোকে দৈনিক করব, একটু ভক্তির সাথে করব। ভালো করে শোনো, তোমাদের একটা কথা আমি আজকে বলি। দেখবা যে বর্তমানে এডুকেশনটা তো একটা বিজনেসের মতন হয়ে গেছে, যেখানে গুরু শিষ্যের পরম্পরাটা নেই আর কি। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতন তুমি কোথাও গিয়ে অ্যাডমিশন নিবে, একটা ফিক্সড কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, তারপর তারা তোমাদের কিছু নোট প্রোভাইড করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি আবারও বলছি যে আমি তোমাদের যে কয়জনকে নিয়েই শুরু করেছি, যে কয়জন থাকবে শেষ পর্যন্ত, আমি কিন্তু একদম হাতে ধরে ঘরোয়াভাবে যেভাবে আমাদের পড়াশুনো চলছে এভাবেই চলবে কিন্তু, ঠিক আছে? যা নোট প্রোভাইড করা প্রয়োজন সেটা আমি প্রোভাইড করব, আর যেটা আমার লেখানো দরকার সেটা আমি লিখিয়ে দেব। ওকে, সো এটুকুন আস্থা রাখতে পারো, এটাই আর কি বলি। চলো, ও আর একটা কারেকশন করে দিই, দেখবে যে আমরা এমসিকিউ করতে গিয়ে আমি ফ্লোতে আত্মীয় সভা যেটা রাজা রামমোহন রায় সেটা 1818 বলে ফেলেছি, তাই না? সো এটা 1818 না, এটা হবে 1815, এটা একটু কারেক্ট করে নিই। ফ্লোতে বেরিয়ে যায় মুখ থেকে আর কি। চলো, আমরা তাহলে বায়োলজিতে যে কোর টপিক পড়ছিলাম সেই কোর টপিকটা কি ছিল আমাদের? আমাদের কোর টপিকটা ছিল হচ্ছে নিউট্রিশন, তাই না? কোর টপিক ছিল নিউট্রিশন। তো নিউট্রিশনের, হ্যাঁ বলো। যেটা বললেন 1818টা ওটা কত হবে? 1815, 1815, আত্মীয় সভা 1815, ঠিক আছে না? হ্যাঁ, ওকে। যেটা বলছিলাম যে আমাদের কোর টপিক চলছে হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশনের মধ্যে আমরা নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশন করেছিলাম। সেই নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশনের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টসের পড়াটা পড়ছিলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যার মধ্যে রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে কোন পর্যন্ত আলোচনা আমাদের হয়েছে একটু আমাকে বলো, তারপর আমি নেক্সট যাচ্ছি। স্যার স্যার ডাইস্যাকারাইডের ডাইস্যাকারাইড। যে তিনটে পার্ট ওইটাও বলা হয়েছে। আচ্ছা, পলিস্যাকারাইডের 3টে পার্ট, এটা মানে হয়নি। মানে আমরা যখন কার্বোহাইড্রেটকে ক্লাসিফাই করছিলাম তখন দেখছিলাম কার্বোহাইড্রেট হচ্ছে 3 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড, তাই তো? হ্যাঁ স্যার, এইটা হয়ে গেছিল। হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর আলোচনা। ও যে- হ্যাঁ মানে হ্যাঁ স্যার। আমি বলছিলাম যে ডাইস্যাকারাইডের পাচনে কারা সাহায্য করে এটুকুন বলেছিলাম তো। হ্যাঁ মাল্টোজকে স্যার, ওই মাল্টেজ, অবধি হয়েছিল। সুক্রোজকে হ্যাঁ স্যার, ওই হ্যাঁ হ্যাঁ যেটা অতটাই মল্টো হয়েছে। যদি গ্লুকোজকে এরকম ল্যাকটেজ, ইয়াস। হ্যাঁ, তো এই যে, ওটা হ্যাঁ বুঝতে পেরেছি। ল্যাকটোজ। হুম হুম। আচ্ছা, এই যে একটা প্রশ্ন করি, এই যে যে মাল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এই যে এনজাইমগুলো আমাদের শরীরে কোথায় থাকে? এনজাইমগুলো কোত্থেকে পাই আমরা? স্যার ওটাও হয়ে গেছিল। হ্যাঁ, ওই স্মল প্রশ্নটাই জিজ্ঞেস ইন্টেস্টাইন করলাম। আর বিগ ইন্টেস্টাইন অবধি হয়েছিল। হ্যাঁ, মানে আমরা এই এনজাইমস গুলোকে কোত্থেকে পাই না, ইন্টেস্টাইনাল জুস থেকে পাই, তাই তো? আন্ত্রিক রস যেটাকে আমরা বলি,
সেই আন্ত্রিক রস থেকে পাই, এবং সেই আন্ত্রিক রসের কোত্থেকে, তাও আবার এই স্মল ইন্টেস্টাইন থেকে, ছোট অন্ত্র থেকে বা ক্ষুদ্রান্ত থেকে। ওকে, ভেরি গুড, এই পর্যন্ত হয়েছিল। বেশ, তাহলে আমাদের সাব টপিকের মধ্যে কি লিখছি আমরা? আমাদের সাব টপিক, তোমাদের খাতায় যতদূর নোট আছে তারপর থেকে সাব টপিকে আমাদের কি চলছিল বলো? সাব টপিকে আমাদের চলছিল হচ্ছে কার্বোহাইড্রেট। ইয়েস, কার্বোহাইড্রেটের আলোচনা চলছিল। আজকে আমরা দেখতে চলেছি যদি কার্বোহাইড্রেট আমাদের শরীরে বৃদ্ধি পায় বা আমাদের শরীরে যদি হ্রাস পায়, তাহলে আমাদের কি পরিস্থিতি হবে, এটা আমরা এখন দেখতে চলেছি। ওকে, চলো তাহলে তোমরা এবার খাতার মধ্যে পয়েন্ট করবে। এই বাকি পয়েন্টগুলো তোমাদের না করলেও চলবে, কারণ অলরেডি তোমাদের খাতাতে রয়েছে। আমি যাতে একটা ভিডিওর সঙ্গে আর একটা ভিডিওর কানেকশন করার জন্য এটুকুনের আলোচনা করলাম। তোমরা নোট করবে এখান থেকে যে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটের সরলতম ফর্মকে আমরা কি বলছিলাম বলতো? গ্লুকোজ। তো আমরা সেটাকেই লিখবো যে গ্লুকোজ আমাদের শরীরে ইনক্রিজ ডিক্রিজ হলে কি হয়। ওকে, চলো, গ্লুকোজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এই নোটটা হেডিংটা লাগাবে। যদি গ্লুকোজ আমাদের ইনক্রিজ বা ডিক্রিজ হয় তাহলে কি ঘটনা ঘটে আমরা এটা শিখবো এখন। তো সবার আগে আমরা আলোচনা করি ইনক্রিজ নিয়ে আলোচনা করি। যদি গ্লুকোজ আমাদের শরীরে বৃদ্ধি পায়, অর্থাৎ বলতে চাইলাম যে গ্লুকোজ যদি আমাদের শরীরে ইনক্রিজ করে তাহলে কি হবে? গ্লুকোজ আমাদের শরীরে নর্মাল যে ভ্যালু সেই নর্মাল ভ্যালুটা হচ্ছে কত? 80 থেকে 100 মিলিগ্রাম পার 100 ml ব্লাড, তাহলে প্রতি 100 মিলিলিটার রক্তে যদি 80 থেকে 100 মিলিগ্রাম গ্লুকোজ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে এটা নর্মাল। ওকে, যখন আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন কি হয়? আমাদের শরীরে যে এক্সেস গ্লুকোজ, ধরো আমার শরীরে আজকের দিনে গ্লুকোজ লাগবে 100 ইউনিট, হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিচ্ছি, 100 ইউনিট গ্লুকোজ আমার শরীরে দরকার, কিন্তু আমি মনে করো যে খেয়ে ফেলেছি 150 ইউনিট গ্লুকোজ, তাহলে ওই যে এক্সেস 50 ইউনিট গ্লুকোজ ওটার কি হবে এটা শিখতে চলেছি এখন। তাহলে দেখো, যখন গ্লুকোজ আমাদের শরীরে বৃদ্ধি পায়, অ্যারো চিহ্ন ওপর দিকে মানে বৃদ্ধি পায়, তখন যে এক্সেস গ্লুকোজ থাকে সেই এক্সেস গ্লুকোজটাকে আমরা কিসে কনভার্ট করে ফেলি বলতো? এই এক্সেস গ্লুকোজটাকে আমরা গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলি। কিসে কনভার্ট করে ফেলি? গ্লাইকোজেন, GLYCOGEN, গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলি। এখন এক্সেস গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করার পদ্ধতি কি করে হবে? এই সমস্ত কিছু। আচ্ছা, আমাদের মানব শরীরে একটি অঙ্গ আছে, যে অঙ্গটাকে আমরা মনে রাখবো ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম, ডিস্ট্রিক্ট কালেক্টর বলে আমি বলে থাকি, ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো আমাদের শরীরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের ভূমিকা পালন করে হচ্ছে লিভার নামক অঙ্গটি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? যকৃৎ, বাংলাতে বলি যকৃৎ। তাহলে যকৃৎ আমাদের শরীরে ডিএম বা ডিসির কাজ করে থাকে। আমার একটা কথা বলো তো, আমাদের যে সরকার, ভারত সরকারের বা রাজ্য সরকারের, ভারত সরকারের অধীনে রাজ্য সরকারের যাবতীয় যে কাজকর্ম সেটা একটা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ইউনিট সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কি বলতো? সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম অফিস। প্রত্যেকটা জেলাতে এই ডিএম অফিস থাকে। তাহলে জনগণের কাছে সরকারের প্রকল্পকে পৌঁছে দেওয়ার জন্য যে ভূমিকা গ্রহণ করে সেকে ডিএম করে, এটা মনে রাখবে। তাহলে ডিএম হচ্ছে আমাদের প্রশাসনিক বিভাগের এমন একটা ক্ষেত্র যেখানে দাঁড়িয়ে মানুষকে পরিষেবাটা দেওয়া যায়, সরকারের পরিষেবা মানুষ পায় কার মাধ্যমে? একমাত্র ডিএম এর মাধ্যমে। ওকে, নাও আমাদের শরীরেও লিভার এই ডিএম এর কাজটা করে, অর্থাৎ শরীরের
যেখানে আমরা ধীরে ধীরে পড়বো, তোমরা এই জিনিসটাকে না অ্যানালাইজ করতে পারবে বা রিয়ালাইজ করতে পারবে, বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বলছি। তাহলে যখনই আমাদের শরীরে গ্লুকোজ এক্সেস হয়েছে, সেই এক্সেস গ্লুকোজটাকে আমরা গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলছি। কার সহযোগিতায়? কে করছে এই কাজ? এই কাজ করছে হলো লিভার। এই কাজ করছে লিভার। লিভার কি একা করছে? না। লিভার কার সাহায্যে করছে? উইথ দ্য হেল্প অফ ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের সাহায্যে বা ইনসুলিন হরমোনের উপস্থিতিতে লিভার এই এক্সেস গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করছে, এবং এই গ্লাইকোজেন সেটা কোথায় স্টোর হবে? না, এই গ্লাইকোজেন স্টোরড ইন লিভার। এই গ্লাইকোজেন লিভারে স্টোর হবে। ওকে, আচ্ছা, এখানে যেহেতু আমি ইনসুলিন হরমোনের কথা বললাম, তো ইনসুলিন হরমোন কোত্থেকে পাই এই কাহিনীতে একটু দেখে আসি, তাহলে আবার আমরা এই জায়গাতে আলোচনায় আসব। ভালো করে শোনো, আমাদের শরীরে একটা অঙ্গ আছে যেটাকে বলা হয় প্যানক্রিয়াস। ওকে, প্যানক্রিয়াস। আচ্ছা, প্যানক্রিয়াস কোথায় থাকে আমি বলে দিচ্ছি। আমাদের যে নাভি আছে, নাভি, সেই নাভির ঠিক নিচে আমাদের প্যানক্রিয়াসের অবস্থান। এই প্যানক্রিয়াসকে ধরে থাকে একটা উপাদান, একটা এলিমেন্ট, একটা অর্গান, যেটাকে আমরা কি বলি এটাকে আমরা হার্নিয়া। হার্নিয়াটা হচ্ছে প্যানক্রিয়াসের বেডের মতো কাজ করে, অর্থাৎ হার্নিয়ার ওপরে প্যানক্রিয়াসটাকে সেট করে রাখা থাকে। আর যখনই আমাদের শরীরে কোনো ধরনের ভারী কাজ করতে হয়, তাহলে কি হয়? সেই হার্নিয়াটা না বেড়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর যখন হার্নিয়া বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন সেই হার্নিয়াকে কেটে বাদ দিতে হয়, না হলে বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয়। যাই হোক, তো আমাদের শরীরে একটি অর্গান আছে, দ্যাট ইজ কল্ড প্যানক্রিয়াস, মানে বাংলায় বলে অগ্নাশয়। কি বলে? অগ্নাশয় বলে বাংলাতে। এই প্যানক্রিয়াসকে আমরা বলে থাকি আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বলে থাকি? প্যানক্রিয়াস অলসো কল্ড islets of ল্যাঙ্গারহ্যান্সের আইলস। কেন এমনটা? মনে রাখবে যে স্যার ল্যাঙ্গারহ্যান্স এই প্যানক্রিয়াসের আবিষ্কর্তা। ওকে, কি আবিষ্কর্তা একটুখানি বলে দিচ্ছি। আইলেটস মানে কি? আইলেটস মানে হচ্ছে দ্বীপ। ওকে, আমি জাস্ট এরকম একটা ছবি আঁকলাম। অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস দেখতে কেমন? প্যানক্রিয়াস দেখতে হচ্ছে শঙ্কুর মতো। এই যে এরকম শঙ্কু চিনি আমরা, শঙ্কু তো নয়, কোণের মতো দেখতে প্যানক্রিয়াস, অনেকটা আঙ্গুর ফলের থোকার মতো দেখতে। ঠিক আছে, একটা আঙ্গুর ফলের থোকা কোণের মতন দেখতে না, সেরকম আর কি। তো এটাকে আমি অ্যাজিউম করছি যে এটা হলো প্যানক্রিয়াস। তো এই প্যানক্রিয়াসের মধ্যে 4 ধরনের সেল আছে, অর্থাৎ আমাদের প্যানক্রিয়াস 4 ধরনের সেল দিয়ে তৈরি হয়েছে। একটাকে আমরা বলি হচ্ছে অ্যালফা সেল, আর একটাকে আমরা বলি হচ্ছে বিটা সেল, আর একটাকে বলি আমরা হচ্ছে ডেল্টা সেল, আর একটাকে আমরা বলি পিপি সেল। ওকে, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালফা সেল। এটার নাম কি? এটার নাম হচ্ছে বিটা সেল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডেল্টা সেল। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে পিপি সেল। ওকে, পিপি সেল। তাহলে আমাদের প্যানক্রিয়াস এই যে 4খানা সেল দিয়ে তৈরি, এটা আবিষ্কার করেছিলেন কে? এটা আবিষ্কার করেছিলেন স্যার ল্যাঙ্গারহ্যান্স। এই জন্য প্যানক্রিয়াসকে বলা হয়, দেখো এটা দ্বীপের মতনই তো মনে হচ্ছে না, যে একটা জলাভূমি, তার মধ্যে 4 ধরনের সেল রয়েছে, এই জন্য বলা হয় এটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে যে 4 ধরনের সেল থাকে, সেটা কে আবিষ্কার করলো? সে আবিষ্কার করলো হচ্ছে স্যার ল্যাঙ্গারহ্যান্স। এই জন্য প্যানক্রিয়াসকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটুকুন ক্লিয়ার হয়েছে কি? এবার শোনো মজাটা কি। এই যে অ্যালফা সেল দেখছো, এই অ্যালফা সেল থেকে, প্যানক্রিয়াসের অ্যালফা সেল থেকে এক ধরনের হরমোনের সিক্রেশন হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইনসুলিন হরমোন।
এটা তোমার কাছে থাকলে এটা উপর কপি করে দেবো, ঠিক আছে? হুম হুম তুমি আসতে শুনে নিবা। হুম। এই যে কয়টা পেপার ঠিক আছে, খাতা এনেছো? তোমার খাতা, তোমার খাতা আমি এখন আনিনি, আমার খাতাটা নিয়ে যাবো। তোমার আর আমার প্রজেক্ট আলাদা, তোমার আমি এসি হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি। ঠিক আছে। এইটা যদি সেম লিখতে হয়, এটা তুমি রো কপি করে নিও, আর একটা তোমার হচ্ছে 14 পেজ না 12 পেজে রয়েছে, ঠিক আছে ঠিক এটা আছে। আমি পাঠাতে পারি। হ্যাঁ, ইনসুলিন হরমোন বসবে না? ও আচ্ছা। হুম। তাহলে প্যানক্রিয়াসের অ্যালফা সেল থেকে কোন হরমোনের সিক্রেশন হয় বলো? ইনসুলিন। ও মাই গড, ও মাই গড, আমি কি ভুল করে ফেলছি? অ্যালফা সেল থেকে কেন হবে ইনসুলিন হরমোন? প্যানক্রিয়াসের বিটা সেল থেকে সিক্রেশন হয় হচ্ছে ইনসুলিন হরমোন। ওকে, ইনসুলিন হরমোন একটু কেটে ঠিক করে নিও। অ্যালফা, তাহলে আমাদের যে প্যানক্রিয়াসের বিটা সেল, সেই বিটা সেল থেকে ইনসুলিন হরমোনের সিক্রেশন হয়, আর অ্যালফা সেল থেকে যে হরমোন সিক্রেশন হয় সেটাকে বলে গ্লুকাগন। গ্লুকাগন, গ্লুকাগন হরমোন, গ্লুকাগন হরমোন। তাহলে প্যানক্রিয়াসের অ্যালফা সেল থেকে গ্লুকাগন নামক হরমোনের সিক্রেশন হয়, আর বিটা সেল থেকে ইনসুলিন হরমোনের সিক্রেশন হয়। ক্লিয়ার হলো? এবার কথা হলো দাদা, এই যে ডেল্টা সেল আর পিপি সেল, এদের কাজ কি তাহলে? এটা একটা নোট লিখে রাখো যে ডেল্টা সেল and PP cells control the speed, controls the speed of hormone secretion, hormone secretion। অর্থাৎ অ্যালফা সেল থেকে কতটুকুন গ্লুকাগন হরমোন বের হতে হবে, বিটা সেল থেকে কতটুকুন ইনসুলিন হরমোন বের হতে হবে, এর যে বেরোনোর যে স্পিড, তার যে কন্ট্রোল কাদের হাতে থাকে? এই ডেল্টা আর পিপি সেলের হাতে থাকে। ওকে, ক্লিয়ার হলো এটুকু? হ্যাঁ দাদা। প্যানক্রিয়াস ক্লিয়ার হয়েছে? বেশ, এবার আসো। তাহলে যখন আমাদের শরীরে এক্সেস গ্লুকোজটাকে আমরা কিসে কনভার্ট করছি? এক্সেস গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করছি। কে করছে কাজটা? লিভার করছে, ডিএম অফিস। কার সহযোগিতা নিয়ে? ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন পাই থেকে? প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসের কোথা থেকে? প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আমরা এই ইনসুলিন হরমোন পাই। ক্লিয়ার? আচ্ছা, এই যে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করা, এই প্রসেসটাকে কি বলে? দিস, আগের দিন বলেছিলাম বোধহয়, দিস প্রসেস ইজ কল্ড, অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করার যে প্রসেস, এই প্রসেসটাকে কি বলে বলেছিলাম আগের দিন, মনে করতে পারবে? গ্লাইকোলিসিস। গ্লাইকোজেনেসিস। দিস প্রসেস ইজ ও কল্ড, হ্যাঁ হ্যাঁ। দিস প্রসেস ইজ কল্ড গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, এই পদ্ধতিটাকে বলে গ্লাইকোজেনেসিস। আর এই গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে তাহলে কি হয়? গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হয়। গ্লাইকোজেন কোথায় থাকে? লিভারে স্টোরড থাকে। মনে রাখবে, এই জন্য আমরা যদি 10 দিন না খেয়েও থাকি, আমরা মরবো না। কেন? কারণ এক্সেস গ্লুকোজ আমাদের শরীর সেটাকে কি করে রেখেছে? গ্লাইকোজেন হিসাবে আমাদের শরীরে স্টোর করে রেখেছে। যখন আমরা বাইরে থেকে, অর্থাৎ আমরা যখন গ্লুকোজ খাওয়া 10 দিনের জন্য বন্ধ করে দিব, তখন এই গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে কনভার্ট করে নেবে শরীর। কিভাবে? চলো সেই পদ্ধতিটাও দেখি এবার। তাহলে ধরো আমরা কেউ 10 দিন খাইনি, তাহলে কি হবে? 10 দিন যদি আমরা না খাই, তাহলে যে সিচুয়েশনটা হবে, আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে, গ্লুকোজের মাত্রা কমে যাবে, তাই না? যখন গ্লুকোজের মাত্রা আমাদের শরীরে কমবে, তখন আমাদের শরীরে কি জমা করা ছিল? গ্লাইকোজেন জমা করা ছিল। এই গ্লাইকোজেনকে আবার কিসে কনভার্ট করা হবে? গ্লুকোজে কনভার্ট করা হবে। তাহলে গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে কনভার্ট করবে কে? করবে? আমাদের ডিএম অফিস করবে, অর্থাৎ লিভার করবে। লিভার কার সহযোগিতা করবে? উইথ দ্য হেল্প অফ গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন। তাহলে আমাদের জন্য প্যানক্রিয়াসটা কতটা ইম্পর্ট্যান্ট বুঝতে পারছো?
প্যানক্রিয়াসই আমাদের শক্তির আধার একভাবে বলতে গেলে চলে, কারণ গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করার দায় কার? ইনসুলিন হরমোনের, যেটা প্যানক্রিয়াস থেকে আসে। আবার গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করার দায় কার? গ্লুকাগন হরমোনের। সেটা কোত্থেকে আসে? সেটাও প্যানক্রিয়াস থেকে আসে। প্যানক্রিয়াসে কোত্থেকে আসে? না অ্যালফা সেল থেকে আসে, অ্যালফা সেল থেকে আসে। ওকে, বোঝা গেল? এবং এই যে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করা, এই যে প্রসেস, অর্থাৎ দিস প্রসেস ইজ কল্ড, এই প্রসেসকে কি বলা হয়? না এই প্রসেসকে বলা হয় গ্লাইকোজেনেলিসিস প্রসেস। গ্লাইকোজেনেলিসিস প্রসেস বলে। ওকে, গ্লাইকোজেনেলিসিস প্রসেস বলে। তাহলে পুরো কাহিনীটা ক্লিয়ার হলো। তাহলে গ্লুকোজ যদি আমাদের শরীরে বৃদ্ধি পায়, সেই এক্সেস গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে লিভার ইনসুলিনের সহযোগিতা নিয়ে। আর আমাদের শরীরে যখন গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন ওই যে স্টোর করা গ্লাইকোজেন, সেটাকে গ্লুকোজে কনভার্ট করে লিভার গ্লুকাগন হরমোনের সহযোগিতায়। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করার প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনেলিসিস প্রসেস। ক্লিয়ার এই পর্যন্ত সকলের? ওকে, হ্যাঁ এবার দাদা। এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা লিখে রাখো যে ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন? সো ইনসুলিন হরমোন was discovered by F. Banting নামে একজন বিজ্ঞানী, তিনি এই ইনসুলিন হরমোন আবিষ্কার করেছিলেন। ওকে, একটা প্রশ্ন এখান থেকে আর একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে যে ইনসুলিনের মধ্যে একটা এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টটা কি? মনে রাখবে যে ইনসুলিন হরমোন has an element called zinc। তাহলে ইনসুলিনের মধ্যে কোন এলিমেন্ট থাকে, কোন খনিজ থাকে? না ইনসুলিনের মধ্যে জিঙ্ক নামক এলিমেন্ট থাকে, জিঙ্ক। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন, আমরা যখন লিভার বারবার বলছি, তো এই সম্পর্কে বলা হয় স্টাডি অফ লিভার। এটাও জেনে রাখি আমরা, স্টাডি অফ লিভার সম্পর্কে পড়াশোনাকে কি বলে? দেখো, লিভার সম্পর্কে পড়াশোনাকে বলা হয় হ্যাপেটোলজি। কি বলা হয়? হ্যাপেটোলজি বলা হয়। হ্যাপেটোলজি। তাহলে হ্যাপেটোলজি হচ্ছে কি? এটা হচ্ছে লিভার সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় হ্যাপেটোলজি। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে আমরা এতক্ষণ দেখলাম। আচ্ছা, এই জায়গাতে আরেকটা জিনিস আমরা একটু আলোচনা করে নিই। কি আলোচনা? চলো, এটা কি আমি রাব করব, মুছে দিব? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। বেশ, দেখো কি হয় ঘটনাটা। একটা প্রসেস বলি। দেখো, আমাদের শরীরে মনে করো যে ইনসুলিন যে হরমোন আছে, সেই ইনসুলিন হরমোন যদি আমাদের শরীরে কমে যায়, তাহলে কি হবে? আমাদের শরীরে ইনসুলিন হরমোন কমে গেলে আমাদের রক্তে, অর্থাৎ গ্লুকোজ ইন ব্লাড, রক্তে গ্লুকোজের মাত্রা কি হবে? বৃদ্ধিপ্রাপ্ত হবে, ঠিক না? কারণ এক্সেস গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে ইনসুলিন হরমোন, আর সেই ইনসুলিন হরমোনই যদি আমাদের শরীরে কমে যায়, তাহলে কি ফল হবে? তার ফল হবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। তাহলে আমাদের শরীরে ইনসুলিন কমে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যেটাকে আমরা নাম দেই সুগার রোগ হয়েছে, সুগার হয়েছে। আসলে সেটাকে মেডিকেলের টার্মে আমরা কি বলি? এই সিচুয়েশনে আমাদের যে রোগটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। কি বলে? ডায়াবেটিস মেলিটাস। ওকে, তাহলে রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায়, কারণ কি? ইনসুলিন হরমোন কম হচ্ছে আমার শরীরে, তার মানে তাহলে সেই সময় আমার যে রোগটা হলো ডায়াবেটিস মেলিটাস রোগ হলো, যেটাকে আমরা একদম সাদামাটা ভাষায় বলি যে আমার সুগার হয়েছে। সুগার বলতে শর্করা, সুগার এক কায়দার শর্করা, এটা বলি আমরা। ওকে, এটা গেল। আর একটা ডায়াবেটিস আছে, দুটোকে আমরা গুলিয়ে ফেলবো না, মনে রাখতে হয় কিভাবে সেটাও বলে দিব। দেখো, আমাদের শরীরে একটা হরমোন আছে,
আমাদের শরীরে একটা হরমোন আছে যে হরমোনটার নাম হচ্ছে এডিএইচ। এডিএইচ মানে কি? এডিএইচ মানে হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন এইটা যদি আমাদের শরীরে কমে যায়, ঠিক আছে, এর অ্যান্টি ডাইউরেটিক হরমোন এটি আমাদের শরীরে কমে গেলে কি হয়? অ্যান্টি ডাইউরেটিক মানে কি? অ্যাকচুয়ালি ইউরেটিক বলতেই ইউরিয়াটাকে মনে রাখবে। ইউরিয়া মানে কি? ইউরিয়া মানে প্রস্রাব, যা আমরা প্রস্রাবের সাথে ইউরিয়াই বের করে দিই কি না? তো অ্যান্টি ডাইউরেটিক হরমোন কমে যাওয়া মানে আমাদের শরীর থেকে জলের পরিমাণটা কি হবে? বেশি পরিমাণে হবে। তাহলে লিখে দিচ্ছি, এটি আমাদের শরীরে কমে গেলে, হ্যাঁ, এটি আমাদের শরীরে কমে গেলে কি হবে? বারবার প্রস্রাব হবে, অর্থাৎ লিকুইড লস হবে। এটি আমাদের শরীরে কমে গেলে আমাদের শরীর থেকে লিকুইড লস হবে। এই লিকুইড লস হবে অর্থ কি? এই লিকুইড লস হবে অর্থ বারবার প্রস্রাব পাবে। আর এই বারবার প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে জল যেটা, লিকুইড যেটা, সেটা লস হয়। এবং এই রোগটাকে কি বলা হয়? বহুমূত্র রোগ। কি বলা হয়? বহুমূত্র রোগ, বা এর আরেকটা নাম আছে কি? মধুমেহ। ঠিক আছে না? মধুমেহ রোগ হয়, বহুমূত্র রোগ হয়। কিসের জন্য? অ্যান্টি ডাইউরেটিক হরমোন যখন আমাদের শরীরে কমে যাবে তখন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন আমাদের শরীরে কোথায় প্রডিউস হয়? না, এটি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমরা এটাকে পাই। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে এডিএইচ হরমোনের সিক্রেশন হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সেটা যদি আমাদের শরীরে কমে যায় তাহলে আমাদের শরীরে লিকুইড লস হবে। এবং এই ক্ষেত্রে যে ডায়াবেটিসটা হয় সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। কি বলে এটাকে? ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, মনে রাখো। কি করে মনে রাখবো দাদা দুটোই ডায়াবেটিসকে? আচ্ছা, মেলিটাসের মধ্যে মিষ্টি কথাটা আছে? মেলিটাসের মধ্যে মিষ্টি কথাটা আছে না? তাহলে ডায়াবেটিস মেলিটাস মানে রক্ত মিষ্টি হয়ে যাওয়া, মানে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। ব্যাস, এটুকুন মনে রাখলে হয়ে গেল। দুটো ডায়াবেটিসই কি করে হয় জেনে নিলাম। এবার মনে রাখার জন্য এটা মেলিটাস মানে মিষ্টি, ডায়াবেটিস মেলিটাস রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে, আর যখন এডিএইচ আমাদের শরীরে কমে যাবে তখন ডায়াবেটিস ইনসিপিডাস হবে। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে বলো। ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার। ভেরি গুড। চলো তাহলে আমাদের এই আলোচনার সাথে সাথে আমাদের কার্বোহাইড্রেটের আলোচনা শেষ হলো। এখন আমরা আলোচনা করব নেক্সট ম্যাক্রো নিউট্রিয়েন্টসকে নিয়ে, দ্যাট ইজ ফ্যাট। এখন আমাদের আলোচনা হচ্ছে ফ্যাট। হেডিং লাগাও ফ্যাট। দেখো, ফ্যাট মানে কি? ফ্যাট কি দিয়ে তৈরি হয়েছিল? ফ্যাট তৈরি হয়েছিল কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, CHO দিয়ে। হ্যাঁ, আমরা ফ্যাট থেকে বেশি শক্তি পাই, গ্লুকোজ থেকে কম শক্তি পাই। কিন্তু গ্লুকোজ হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট, মানে কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার। কার্বোহাইড্রেট আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে দেয়, বাট ফ্যাট হচ্ছে আমাদের লং টার্ম এনার্জি প্রোভাইডার। হ্যাঁ, ফ্যাট আমাদের লং টার্মে এনার্জি প্রোভাইড করে। তাহলে 1 গ্রাম ফ্যাট থেকে, এটা আমরা যদিও আলোচনা করেছি তবুও বলি, 1 গ্রাম ফ্যাট থেকে আমরা কত ক্যালোরি পাই? 9.3 কিলো ক্যালোরি আমরা এখান থেকে পাই। 9.3 কিলো ক্যালোরি এনার্জি আমরা এখান থেকে পাই 1 গ্রাম ফ্যাট থেকে। ওকে, এবার এটা যদিও পরীক্ষায় জিজ্ঞেস করে না, তবুও আমরা জানার স্বার্থে এটা জেনে রাখছি যে ফ্যাটের জেনারেল ফর্মুলাটা কি? না, ফ্যাটের জেনারেল ফর্মুলা হচ্ছে C57H110O6 হয়েছে। এটা হচ্ছে ফ্যাটের জেনারেল ফর্মুলা। তাহলে ফ্যাটের জেনারেল ফর্মুলা হচ্ছে C57H110O6। অর্থাৎ এই ফ্যাটের মধ্যে কার্বন,
হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিও সেটা হচ্ছে 57:110:6। এটা হচ্ছে এদের রেশিও। যদি এটা পরীক্ষায় জিজ্ঞেস করে না, তাই এটা আমাদের জাস্ট এটুকুন লিখে দেখে রাখলাম, যদি পরীক্ষায় কোনোদিন জিজ্ঞেস করে তো উত্তর করতে পারবো। আসো এবার আমরা আলোচনা করি ফ্যাটের সোর্স নিয়ে। ফ্যাটের সোর্স নিয়ে যে ফ্যাট অ্যাকচুয়ালি আমরা কোত্থেকে পাই। এক্সটার্নাল সোর্সের কথা বলছি। ফ্যাট আমরা ঘি থেকে পাই, ঠিক আছে না? ঘি থেকে আমরা ফ্যাট পাই। আমরা মিল্ক থেকে ফ্যাট পাই, মিল্ক। আমরা বাটার থেকে ফ্যাট পাই। আমরা চিকেন থেকে ফ্যাট পাই, আমরা মাটন থেকে ফ্যাট পাই, আমরা নাটস থেকে পাই, অর্থাৎ যে কোনো প্রকারের বাদাম থেকে আমরা ফ্যাটস পাই। আমরা ফিশ অয়েল, মাছের তেল থেকে আমরা ফ্যাট পাই। আমরা ভেজিটেবল অয়েল থেকে, যে কোনো উদ্ভিজ্জ তেল যেটা রয়েছে, ভেজিটেবল অয়েল থেকে আমরা ফ্যাটকে পাই। তাহলে এই হচ্ছে ফ্যাটের সোর্স। এইখানে একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন নাটসের কথা বলছি, যে কোনো প্রকারের বাদামের কথা যখন আমরা বলছি, তো মনে রাখবে বাদাম প্রচুর পরিমাণে ফ্যাট আর প্রোটিনের সোর্স। অর্থাৎ বাদামে প্রোটিন ও ফ্যাট প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাদামে যেমন প্রোটিন পাই আমরা, তেমনি প্রচুর ফ্যাটও আমরা কিন্তু পেয়ে থাকি। ওকে, আচ্ছা গেল। এবার আমরা আসি ফ্যাটের ফাংশন কি। চলো, এই পর্যন্ত নোট হয়েছে? মে আই রাব ইট? হ্যাঁ দাদা। ওকে, চলো আমরা এবার দেখি ফ্যাটের ফাংশন অফ ফ্যাট। ফ্যাটের ফাংশনটা কি, ফ্যাটের কাজটা কি? তো আমরা জানি ফ্যাটের কাজ কি। ফ্যাটের কাজ হচ্ছে এনার্জি প্রোভাইড করা, এনার্জি প্রোভাইডার। তো এনার্জি প্রোভাইডার হিসাবে তো সে কাজ করবে। তার সাথে ফ্যাটের আরো একটা কাজ আছে, কি জানো? ফ্যাটের আরেকটা কাজ হচ্ছে, এই ফ্যাট আমাদের শরীরে থার্মাল ইনসুলেটর হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? থার্মাল ইনসুলেটর হিসেবে কাজ করে। ইট ফাংশনস অ্যাজ এ থার্মাল ইনসুলেটর। কেমন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যখন আমরা কোনো কাজ করি, ঠিক, আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের সেলগুলো প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। যখন আমরা কাজ করি তখন আমাদের শরীর গরম হয়ে যায়। আর এই গরম শরীরকে ঠান্ডা করার জন্য আমাদের শরীরে ঘামের উৎপাদন হয়। তাহলে আমাদের শরীরে যে ঘামের উৎপাদন হয় কিসের জন্য? আমাদের শরীরে ঘামের উৎপাদন হয় শরীরকে ঠান্ডা রাখতে। এই যে গরমকালে আমরা কাজ করি আর না করি, আমাদের শরীর গরম হয়ে যায়। আর যখনই আমাদের শরীর গরম হয়ে যায়, শরীরকে থার্মালি ইনসুলেট করতে আমাদের শরীরে জলের উৎপাদন হয়, ঘাম উৎপাদন হয়। আর সেই ঘামটা আসে কি থেকে? এই ঘামটাই আসে ফ্যাট থেকে। ফ্যাট গলে যে জল তৈরি হয়, আর সেই জলগুলোই আমাদের রোমকূপের মাধ্যমে গায়ের বাইরে বেরিয়ে আসে, সেটা আমাদের ত্বকে লাগে। আর সেই জলটাকে যখন পরিবেশ শুষে নেয়, তখন লিন তাপ এর সাহায্যে আমাদের শরীর শীতল হয়। পুরো প্রসেসটা বোঝা গেল কি বললাম? সেই হিসাবে থার্মাল ইনসুলেটর হিসাবে, অর্থাৎ বাংলায় বলবো যে তাপ রোধক হিসেবে আমাদের শরীরে কিন্তু ফ্যাট কাজ করে। ক্লিয়ার? তাহলে এটুকু মনে রাখো যে ঘামের ক্ষরণ আমাদের শরীরে কেন হয়। ঘামের ক্ষরণ হয় আমাদের চামড়ার নিচে সোয়েট গ্ল্যান্ড রয়েছে। সেই সোয়েট গ্ল্যান্ড এর কাজই হচ্ছে ফ্যাটকে ওয়াটারে কনভার্ট করা, ফ্যাটকে জলে কনভার্ট করা হচ্ছে তার কাজ। তাহলে ঘামের ক্ষরণ হয় শরীর ঠান্ডা রাখতে, ওকে।
আর একটা কথা শুনে রাখো, এখান থেকে একটা পয়েন্ট মনে পড়লো, আমাদের শরীরে যে টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমাদের ব্রেনের একটা পার্ট আছে, একটা গ্ল্যান্ড আছে। আমাদের ব্রেইনে সেই গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড আমাদের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল করে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, লেখো টেম্পারেচার of our body, temperature of our body is controlled by, temperature of our body is controlled by গ্ল্যান্ডটার নাম বলো তো কি? হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। তাহলে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কি করে না, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আমাদের যে শরীরে তাপমাত্রা সেটা কন্ট্রোল করে। হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কোথায় থাকে না, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আমাদের ব্রেইনে থাকে, মস্তিষ্কে থাকে। ওকে, এই পর্যন্ত আলোচনা হলো। এরপর আমরা যাব হচ্ছে ফ্যাটের ফরমেশনে, যে অ্যাকচুয়ালি ফ্যাট কি দিয়ে তৈরি হয়। সো এটা রাব করলাম, মুছে দিলাম। ওকে, ঠিক আছে দাদা। পয়েন্ট করো, ফরমেশন অফ ফ্যাট। ফরমেশন অফ ফ্যাট, ফ্যাট কিভাবে তৈরি হয়, অর্থাৎ ফ্যাটের মধ্যে কি কি থাকে অ্যাকচুয়ালি। দেখো, আমি যখন বিশুদ্ধ ভাষায় বলছি ফ্যাট, ফ্যাট তৈরি হয়েছে কি দিয়ে? ফ্যাট তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে। একটা তো ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসেরল। গ্লিসেরল, তাহলে ফ্যাটকে ভাঙলে আমরা কটা জিনিস পাবো? ফ্যাটকে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, এক তো পাবো ফ্যাটি অ্যাসিড, আর একটা পাবো গ্লিসেরল। ওকে, এবার একটা কথা শোনো, যখনই কোথাও কোনো অ্যাসিড কথা পাবে, অ্যাসিডের মধ্যে একটা কম্পাউন্ড মাস্ট থাকবেই, সেটা কে বলতো? সেটা হচ্ছে হাইড্রোজেন। ওকে, অ্যাসিড বলতেই একটা জিনিস আমরা পাবো, দ্যাট ইজ হাইড্রোজেন। এই ফ্যাটি অ্যাসিডের যে কেমিক্যাল বন্ড সেটাকে আমরা বলি হচ্ছে COOH। COOH এই হচ্ছে এর কেমিক্যাল বন্ড। COH মানে কি? এটা কোন গ্রুপের মধ্যে পড়লো? এটা কার্বক্সিল গ্রুপের মধ্যে পড়লো। এটা কার্বক্সিল গ্রুপের মধ্যে পড়লো। এই বিষয়ে আমি ইন ডিটেলসে এখন যাব না, কারণ আমরা যখন কেমিস্ট্রি পড়ব, আমার যে ক্ষুদ্র নলেজ আছে সেইটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কেমিস্ট্রিতে। তাহলে ফ্যাটি অ্যাসিডের COOH এটা কার্বক্সিল গ্রুপ। ওকে, এটার মধ্যে পড়ে ফ্যাটি অ্যাসিড। আর গ্লিসেরল, গ্লিসেরলের মধ্যে কি থাকে? গ্লিসেরলের মধ্যে কার্বন 3টি, হাইড্রোজেন 8টি, অক্সিজেন 3টি। মনে থাকবে, গ্লিসেরল হচ্ছে কার্বন 3টি, হাইড্রোজেন 8টি, অক্সিজেন 3টি, অর্থাৎ C3H8O3। ওকে, এটা গ্লিসেরল। তাহলে ফ্যাট কিভাবে তৈরি হচ্ছে ভালো করে খেয়াল করো। 3 অণু, 3 মোল অফ ফ্যাটি অ্যাসিড প্লাস 1 মোল অফ গ্লিসেরল। তাহলে 3 অণু ফ্যাটি অ্যাসিড প্লাস 3 অণু গ্লিসেরল মিশে 1 মোল অফ ফ্যাট তৈরি হয়। 1 মোল অফ ফ্যাট তৈরি হয়। ওকে, তাহলে এক অণু ফ্যাট তৈরি হতে কি কি প্রয়োজন আমার? 3 অণু, মানে 3 মোল ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন, 1 মোল গ্লিসেরলের প্রয়োজন, তবে গিয়ে এটাকে অ্যাড করলে আমি 1 মোল ফ্যাট পাবো। ওকে, ক্লিয়ার হলো? ভেরি গুড। তাহলে যখন আমরা আলোচনা করব তখন আমাকে মাথায় রাখতে হবে যে ফ্যাটের মধ্যে মূল কম্পাউন্ড কোনটি না ফ্যাটি অ্যাসিড। ফ্যাটের মধ্যে মূল কম্পাউন্ড কোনটি? ফ্যাটি অ্যাসিড, যেটাই আমাদের শরীরের প্রয়োজন পড়ে। আমরা যখন কোনো ফ্যাট খাই সেই ফ্যাটটা ভেঙে দুটো জিনিসে কনভার্সন হয়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসেরল। ঠিক আছে না? তাহলে এবার আমরা ফ্যাটি অ্যাসিডকে একটু দেখার চেষ্টা করব। আমরা এই প্রকৃতি থেকে দুই ধরনের সোর্স থেকে ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, এবং এই জায়গা থেকে এক্সামিনার কিন্তু কোয়েশ্চেন করে। সো এই জায়গাটা আমাদের একটু আলোচনার জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যায়। চলো, এইটুকু নোট হলে আমি ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন দেখাবো। ক্লাসে মাত্র 10 জন আছো, হ্যাঁ? সো রিমেম্বার ইট। এটা ফাজলামো চলছে না, যতটা সিরিয়াস তোমরা হবে ততটাই তোমাদের ক্যারিয়ার ঠিকঠাক থাকবে। চলো, মুছে দিলাম তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ,
আচ্ছা, স্যার বলতে বলতে অভ্যাস হয়েছে, সব জায়গায় বলে বলে। দাদা বলবে, হ্যাঁ, দাদা বলবে। স্যার, স্যারটা কেমন কেমন না লাগে না। চলো, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করে দেখব। অর্থাৎ এটা কিভাবে ভাগ করছি কেন? কারণ প্রকৃতি থেকে আমরা যেভাবে পাই সেইভাবে, নেচার থেকে যেভাবে আমরা এদেরকে পাই সেইভাবেই ভাগ করছি। দেখো, ফ্যাটি অ্যাসিড হচ্ছে দুই প্রকার। ফ্যাটি অ্যাসিড কয় প্রকার? ফ্যাটি অ্যাসিড হচ্ছে দুই প্রকার। একটাকে আমরা বলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। একটাকে কি বলি? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। একটাকে বলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একটাকে আমরা বলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। দুই ধরনের ফ্যাটি অ্যাসিড আছে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোনটা মনে রাখবা। এটা আমি যেহেতু লাল কালি দিয়ে লিখছি, 1 মিনিট দাঁড়াও, একে কলঙ্কিত করে দিই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে কলঙ্কিত করে দিলাম কালো রং দিয়ে। তার মানে স্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য কখনোই কাম্য নয়। স্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য কখনো কাম্য নয়। আনস্যাচুরেটেড ফ্যাট আমরা যত খাবো বা খাবারে আনতে পারবো, ইটস ওকে, নো প্রবলেম, বাট স্যাচুরেটেড ফ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার বডি। ওকে, দেখো স্যাচুরেটেড ফ্যাটকে কাকে বলবো? আর স্যাচুরেটেড ফ্যাট এর নোটটা এখানে লিখবো, এর নোটটা এখানে লিখবো। চলো, স্যাচুরেটেড ফ্যাট মানে এই স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে যে কার্বনের বন্ডিং থাকে সেটা হচ্ছে সিঙ্গেল বন্ডিং থাকে কার্বনের। ওকে, আচ্ছা, সো বন্ড অফ কার্বন। এবার তোমরা বলতে পারো যে এটা এতটা ডিটেলসে কেন যাচ্ছ? আরে ভাই, পরীক্ষায় প্রশ্ন এসছে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের বন্ড পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, এই জন্যই তো মনে রাখবে, একদম এক্সাম ওরিয়েন্টেড। না হলে আমি তো ইংরেজির ছাত্র, আর্টসের ছাত্র একদম। সেক্ষেত্রে সায়েন্স আমি যতদূর আমি নিজের জন্য পড়েছি ঠিক ততদূর তোমাদেরকে পড়াচ্ছি। এর বাইরে কিছু জিজ্ঞেস করলে আমি হয়তো উত্তর দিতে পারবো না, বাট যতটুকুন প্রয়োজন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ততটুকুন আমি বলতে পারবো, কারণ আমাদের ব্যাচেই হয়তো অনেকে আমার থেকে যোগ্য রয়েছে না বিষয়গুলোতে। ওকে, চলো, বন্ড অফ কার্বন। কার্বনের বন্ড এখানে কেমন থাকে? সিঙ্গেল বন্ড থাকে। একটা কথা মাথায় রাখবা, এই যে সিঙ্গেল বন্ড শুনলাম, সিঙ্গেল বন্ড মানে কি দুর্বল না মনে হচ্ছে, আর ডাবল বন্ড মানে একটু শক্তিশালী মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে না? কিন্তু কেমিস্ট্রিতে একটা কথা মাথায় রাখবা, যে সিঙ্গেল বন্ড স্ট্রং বন্ড বলা হয়। সিঙ্গেল বন্ডকে বলা হয় স্ট্রং বন্ড, আর ডাবল বন্ডকে বলা হয় উইক বন্ড। ওকে, তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা কেমন বন্ড? স্ট্রং বন্ড। আর স্ট্রং বন্ড যখনই হবে তখন সেটাকে ভাঙতে আমাদের শরীরের কষ্ট হবে কিনা হবে না বলো? স্ট্রং বন্ডের হ্যাঁ দাদা। খাবার আমরা খেলে আমাদের সেইটা শরীরকে ভাঙতে কষ্ট হবে, যার কারণেই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে আমরা যে কলঙ্কিত করেছি, কালো কালির স্টার মার্ক মেরেছি, এটা আমাদের শরীরের জন্য খারাপ। তাহলে সিঙ্গেল বন্ডটাকে আমরা বলবো যে এটা হচ্ছে এ স্ট্রং বন্ড, লিখে রাখবো, স্ট্রং বন্ড, এটা স্ট্রং বন্ড, এটা ভাঙতে অনেক কষ্ট হয়। এবং এটাও মাথায় রেখো, কারণ কি পরীক্ষাতে না সিম্বল দিয়েও কোয়েশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে। সিঙ্গেল বন্ড মানে কার্বনের বন্ডটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে সিঙ্গেল বন্ডের সাইন, সিঙ্গেল বন্ডে একটা দাগ থাকে। ওকে, আর যখন আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কথা বলছি, তো এইখানে যে কার্বনের বন্ডটা রয়েছে, অর্থাৎ বন্ড অফ কার্বন এখানে যেটা, সেটা হচ্ছে ডাবল বন্ড। ওকে না, বন্ড অফ কার্বন ইজ ডাবল। আর ডাবল বন্ড মানে কি? ডাবল বন্ড মানে এটা উইক বন্ড, এই বন্ডটা খুবই দুর্বল, যে জন্য এই বন্ডটাকে আমরা ভাঙতে পারি। এই জন্য আমাদের শরীরের জন্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তো অতটা হার্মফুল নয়, হজম করার ক্ষেত্রে বলছি, ডাইজেশনের ক্ষেত্রে বলছি। তাহলে ডাবল বন্ডকে কেমন দেখায় কার্বনের? এটা হচ্ছে ডাবল বন্ড, সমান সমান চিহ্ন মানে ডাবল বন্ড। ওকে, অ্যাকচুয়ালি এটা সমান সমান চিহ্ন না, একটু বড়, সমান সমান চিহ্ন থেকে একটু বড়। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের বন্ড কেমন? সিঙ্গেল বন্ড, সেই বন্ডটা কেমন হয়? স্ট্রং বন্ড। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের বন্ডটা কেমন? ডাবল বন্ড, যেটাকে উইক বন্ড বলা হয়, দুর্বল বাঁধন বলা হয়। ওকে, এটার ফলে কি হয় শোনো, যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা কম তাপমাত্রা পেলেই জমে যায়, অর্থাৎ কম তাপমাত্রায় ঠিক লিখলাম? ও মা, উল্টো উল্টো হয়ে গেছে, হ্যাঁ দাঁড়া,
কম তাপমাত্রায় কি হবে? কম তাপমাত্রায় জমে যাবে। কম তাপমাত্রায় জমে যায়, কম তাপমাত্রায় জমে যায়। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, এটা কখনোই জমবে না, তাপমাত্রা বেশি থাকুক আর কম থাকুক, এটা কখনোই জমে না, এটা কখনোই জমে না, এটা কখনোই জমে যাবে না। ওকে, জমে যাবে না। যার কারণে এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হার্মফুল ফর আস, এটা আমাদের জন্য হার্মফুল, এটা আমাদের জন্য হার্মফুল। ওকে, আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কি আমাদের জন্য? হার্মলেস, এটা আমাদের জন্য হার্মলেস, এটা আমাদের জন্য কম ক্ষতিকর, এটা বেশি ক্ষতিকর। ওকে, হার্মলেস। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা কোত্থেকে পাবো? না, যত ধরনের প্রাণীজ ফ্যাট, যত ধরনের প্রাণীজ ফ্যাট সেখান থেকে আমরা পাবো, অর্থাৎ all kind of animal fat, all kind of animal fat, যত ধরনের প্রাণীজ ফ্যাট রয়েছে সেই প্রাণীজ ফ্যাট থেকে আমরা এই স্যাচুরেটেড ফ্যাটটা পাই। যেমন এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে ঘি হতে পারে, মাখন হতে পারে, হ্যাঁ, ঘি হতে পারে, মাখন হতে পারে, এগুলো সব কি? এগুলো হচ্ছে প্রাণীজ ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আমাদের জন্য হার্মফুল। ওকে, আর এইখানে আসো, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোত্থেকে পাই? না, আনস্যাচুরেটেড ফ্যাট আমরা পাই হচ্ছে যত প্লান্ট থেকে, উদ্ভিদ থেকে, অর্থাৎ অল কাইন্ড অফ প্লান্ট ফ্যাট, উদ্ভিদজ ফ্যাট, উদ্ভিদজ স্নেহ পদার্থ, এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেমন সরিষা তেল, সরিষা বা তিল, সরিষা বা তিলের তেল, হ্যাঁ, এইগুলো আর কি, বা সানফ্লাওয়ার অয়েল যেগুলো রয়েছে না, যেমন নাট অয়েল, বাদাম তেল, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কিসের মধ্যে পড়বে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা, এখানে কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা জানতে হবে। তোমরা দেখছো যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে অল কাইন্ড অফ অ্যানিম্যাল ফ্যাট, যেগুলো জমে যায়। মাছের তেল, যদি আমাদের বোনেরা বলতে পারবা যাদের বিয়ে হয়েছে বা না হয়েছে, রান্নাবান্নার সাথে যুক্ত, তো মাছের তেল, মনে করো যে ইলিশ মাছ হোক বা রুই মাছ হোক, সেই মাছগুলো যখন তেলটাকে আমরা কোথাও একটা স্টোর করে রেখে দিই, সেটা জমে যায় না? খেয়াল করেছো? জমে তো, জানো তো নাকি? হ্যাঁ দাদা। আর যদি আমরা সরিষা তেল বা তিল তেল, সানফ্লাওয়ার অয়েল বা নাট অয়েল এগুলো রেখে দিই, এগুলো কোনোদিন জমবে? এগুলো কোনোদিন জমবে না, তাই না? আচ্ছা, এক্সেপশনের মধ্যে তোমরা আমায় বলতে পারো যে একটা উদ্ভিদজ তেল আছে যেটা জমে যায়, কোনটা বলো দেখি? ডালডা। ডালডা তো আলাদা জিনিস। আচ্ছা, ডালডা বললে আমি ডালডা কি জিনিস সেটা আমি তোমাদের বোঝাবো, চাপ নিও না, মনে করিয়ে দিও, আমি ভুলে গেলে ডালডাটা বোঝাবো আজকে। ডালডা বোঝাতে গিয়ে একটা সুন্দর কনসেপ্টও শিখতে পারবে। ডালডাটা আসলে কোম্পানির নাম, বোন আমার। আচ্ছা, মানে ওই এক্সেপশন কি বলো। বনস্পতি? হ্যাঁ, বনস্পতি ঘি, ইয়েস, হ্যাঁ, বনস্পতি ঘি। কিন্তু আরেকটা ব্যতিক্রম আছে, আরেকটু ভাবো, বাড়িতে ইউজ হয়, খুব ইউজ হয়। কোকোনাট অয়েল। ইয়েস, কোকোনাট অয়েল। নারকেল তেল শীতকালে জমে কিনা? জমে না। তাহলে কম তাপমাত্রায় জমে গেল, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়ে গেল, তো ব্যতিক্রমটা মনে রাখবে, কোকোনাট অয়েল। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে, দাদা এটা তো আনস্যাচুরেটেড হবে। না, এক্সেপশন বলছি না, ব্যতিক্রম। কোকোনাট অয়েল, পরীক্ষায় তো এটাই প্রশ্ন জিজ্ঞেস করে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কোকোনাট অয়েলটা একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কারণ কোকোনাট অয়েলটা কি হয়? জমে যায়। শুনে রাখো এবার, তোমরা যদি উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে দেখো, তাহলে দেখবে যে উত্তর ভারতের মানুষেরা কেউ কোকোনাট অয়েল খায় না, কিন্তু দক্ষিণ ভারতের মানুষেরা দেখবে কোকোনাট অয়েল খায়। খেয়াল করেছো? জানো এটা? দক্ষিণ ভারতে নারকেল তেল দিয়ে রান্না হয়, এটা জানো তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু উত্তর ভারতে হয় না। কেন এমনটা হচ্ছে? দেখো, দক্ষিণ ভারতের মানুষেরা যদি এই কোকোনাট অয়েল খায়ও, তাহলে তাদের কিছু অসুবিধা হবে না। কেন? কারণ তারা যে অঞ্চলে বাস করে সেটা উষ্ণ অঞ্চল, গরম অঞ্চল, কিন্তু উত্তর ভারত তো গরম অঞ্চল নয়। যার কারণে
উত্তর ভারতের লোকেরা, এবং সব থেকে বড় কথা অ্যাভেলেবিলিটিরও প্রশ্ন আছে। সাউথ ইন্ডিয়াতে যেমন কোকোনাট অয়েলের অ্যাভেলেবিলিটি, সেটা নর্থ ইন্ডিয়াতে হওয়া সম্ভব নয়, কারণ সমুদ্র সৈকতে নোনা জায়গায় নারকেলের ফলন ভালো, অ্যাভেলেবিলিটি আছে, তার সাথে ন্যাচারাল কিছু কজও রয়েছে যেটা বললাম। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে সমস্ত অ্যানিম্যাল ফ্যাট থাকা উচিত, তা সত্ত্বেও কোকোনাট অয়েল একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কেন? কারণ এর কার্বনের বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড এবং এটি কম তাপমাত্রায় জমে যায়। ওকে, আবার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা অল কাইন্ড অফ অ্যানিমাল ফ্যাট, কিন্তু এখানেও একটা এক্সেপশন যুক্ত হলো, সেটা হচ্ছে যে আমরা কড ফিশের মাছের তেল জানি তো, কড ফিশ অয়েল যেটা আমরা খাই, কড ফিশ অয়েল, সেই কড হ্যাঁ, ফিশ কড অয়েল, লিভার অয়েল। হ্যাঁ কড ফিশের লিভার অয়েল, ঠিকই তো বলেছো, আমি লিভারটা লিখলাম না কেন তাহলে? কডফিশ লিভার অয়েল, কডফিশ লিভার অয়েল, কডফিশ মাছের যে লিভার থেকে তেল তৈরি হয় সেটা এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কারণ এটা কখনো জমবে না এবং এর যে বন্ড সেটা ডাবল বন্ড, উইক বন্ড কার্বনের। ঠিক আছে, তাহলে দুটো ব্যতিক্রম পেলে। এখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করে কোকোনাট অয়েল একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, যদিও এটা প্লান্ট থেকে পাওয়া যায়, আবার কডফিশ লিভার অয়েল সেটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যদিও এটি অ্যানিমাল ফ্যাট থেকে পাওয়া যায়। এই দুটো ব্যতিক্রম পয়েন্ট এখানে আমরা আলোচনা করলাম। ওকে, ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এবার ডালডাটা হ্যাঁ দাদা। একটুখানি আমরা পড়ে আসি, ডালডার বিষয়টা দেখে আসি। চলো, ডালডা, যাকে ডালডা বলছে, অ্যাকচুয়ালি ডালডা একটা কোম্পানির নাম। এই ডালডা কোম্পানি কি প্রস্তুত করে? ভেজ ঘি প্রস্তুত করে। কি প্রস্তুত করে? ভেজ ঘি, যেটাকে আমরা বাংলায় বলি বনস্পতি ঘি। বনস্পতি ঘি আমরা বলে থাকি। তো ডালডা একটা কোম্পানির নাম। তো যাই হোক, সেই হিসাবে ডালডা ডালডা নাম হয়েছে। এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা শুনে রাখো। কি হয়, ভেজিটেবল অয়েলকে আমরা কি করে ডালডা তৈরি হয়, মানে কি করে ভেজ ঘি তৈরি হয় সেটা শেখাচ্ছি। ভেজিটেবল অয়েল, ভেজ অয়েলকে কি করা হয়, নিকেল ধাতুর একটা পাত্রের মধ্যে তাকে হিট দেওয়া হয়, উত্তপ্ত করা হয়। অর্থাৎ ভেজ অয়েলকে সেন্ড করা হলো একটা টিউবের মধ্যে, যে টিউবটি তৈরি হয়েছে কি দিয়ে? এই টিউবটি তৈরি হয়েছে নিকেল দিয়ে, নিকেল দিয়ে তৈরি হয়েছে। ওকে, নিকেল মেটাল দিয়ে তৈরি হয়েছে। এবং এখানে হিট কতটুকুন হিট দেওয়া হচ্ছে? 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে দেওয়া হচ্ছে এই নিকেল ধাতুতে। তাহলে 150 থেকে 170 ডিগ্রি তাপমাত্রায় নিকেল ধাতুর উপস্থিতিতে এদের মধ্য দিয়ে একটা গ্যাসকে পাস করানো হয়। সেই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসটাকে পাস করানো হয়। তাহলে ভেজ অয়েল কি হলো? এর মধ্যে দেওয়া হলো এই নিকেলের টিউবের মধ্যে, এর মধ্যে হাইড্রোজেন গ্যাস পাস করা হলো, তাপমাত্রা দেওয়া হলো কত? 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর এখান থেকে একটা রেজাল্ট বেরিয়ে আসে, আর যে রেজাল্টটা বেরিয়ে আসে সেটাকেই আমরা বলে থাকি ভেজ ঘি বা বনস্পতি ঘি। আর এই বনস্পতি ঘি ভারতবর্ষে বিখ্যাত একটা কোম্পানি আছে, তার নাম হলো ডালডা। ওকে, ইটস আ কোম্পানি নেম। বুঝতে পারলাম কিনা? এইখানে নিকেল acts as a ক্যাটালিস্ট। এটা একটা ক্যাটালিস্টের মতন কাজ করে, ঠিক আছে না? মানে অনুঘটকের কাজ করে, অনুঘটকের কাজ করে, অনুঘটক হিসাবে কাজ করে এখানে। এবার খুব ভালো করে শোনো, এই যে ভেজিটেবল অয়েলকে ভেজিটেবল ঘিতে কনভার্ট করা হলো, এই ভেজিটেবল ঘিটা কি জানো? এই ভেজিটেবল ঘিটাকে বলা হয়, এটা হলো এক প্রকারের ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাট মানে, ট্রান্সফ্যাটের ফুল ফর্ম কি? ট্রান্সফর্মড ফ্যাট। যার কারণে ট্রান্সফ্যাট আমাদের শরীরের জন্য মোটেই সুখকর নয়। কেন নয়? কারণ ট্রান্সফ্যাটকে হজম করতে বা ট্রান্সফ্যাটের ডাইজেশন করতে আমাদের শরীরের খুব কষ্ট হয়, যার কারণে ট্রান্সফ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার বডি। ডালডা খাওয়াটা বেশি ভালো নয়, ডালডা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। ওকে, আচ্ছা,
যাই হোক, একটা যেটা প্রসেস বলছিলাম যে এই ভেজ অয়েল থেকে এই যে ভেজ ঘিতে যে কনভার্সন হলো, কিভাবে হলো? নিকেল ধাতুর ফানেলে বা নিকেল ধাতুর টিউবের মধ্যে হাইড্রোজেনকে ভেজ অয়েলের সাথে পাস করানো হলো এবং তাপমাত্রা দেওয়া হলো 150 ডিগ্রি টু 170 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মাধ্যমে ভেজিটেবল অয়েল ভেজিটেবল ঘিতে কনভার্ট হলো। আর এই প্রসেসটাকে বলা হয় হাইড্রোজেনেশন। এই প্রসেসটাকে বলা হয়, দিস প্রসেস ইজ কল্ড, দিস, কারো মাইক অন আছে, দিস প্রসেস ইজ কল্ড হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন 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 প্রসেস বলে। এই হাইড্রোজেনেশন প্রসেসে তোমাদেরকে পরীক্ষায় এভাবে প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে হাইড্রোজেনেশন প্রসেসে কোন ধাতুর ব্যবহার হয়। নিচে কয়েকটা অপশন থাকবে, উত্তর কি হবে? নিকেল। বোঝা গেল? তাহলে হাইড্রোজেনেশন প্রসেসে কোন ধাতুর ব্যবহার হয়? নিকেল ধাতুর ব্যবহার হয়। তাহলে এই পর্যন্ত হলো। তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমাদের ফ্যাট শেষ হলো। এবার আমরা আলোচনা করব কাকে নিয়ে? না, প্রোটিনকে নিয়ে। ঠিক আছে, কাকে নিয়ে আলোচনা করব? প্রোটিনকে নিয়ে। সো মে আই রাব ইট? হ্যাঁ দাদা। ভেরি গুড, ওকে। চলো, খাতার মধ্যে হেডিং লাগাও, প্রোটিন। প্রোটিন, প্রোটিনের মধ্যে কি কি দিয়ে প্রোটিন তৈরি হয়? প্রোটিনের মধ্যে কার্বনও থাকে, হাইড্রোজেনও থাকে, অক্সিজেনও থাকে, কিন্তু এর মধ্যে এক্সট্রা একটা জিনিস আছে, দ্যাট ইজ নাইট্রোজেন। এর জন্য এটা একটু আলাদা, এটা বডি বিল্ডিং এলিমেন্ট হয়ে যায়। নাইট্রোজেনের উপস্থিতির কারণেই এটি বডি বিল্ডিং এলিমেন্টে কনভার্ট হয়, কারণ নাইট্রোজেন আমাদের সেল ডিভিশনে সাহায্য করে, যার কারণে প্রোটিন আমরা যত বেশি খাবো তত বেশি সেল ডিভিশন হবে, তত আমাদের বডি বিল্ডিং হবে, বডি গ্রোথ হবে। ওকে, বেশ গেল। এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে প্রোটিন আবিষ্কার করেছিলেন কে? তো মনে রাখবে যে প্রোটিন was discovered by স্যার জে বার্জিলিয়াস। স্যার জে বার্জিলিয়াস। ওকে, একটা এই শোনো, এই এখন কিন্তু দেখবা সিএইচএসএল এর ফর্ম ফিল আপ চলছে। আমি চাই না তোমাদের কাউকে মানে এদিক সেদিক ছোটাছুটি করাতে, তবুও সরকারি চাকরি বাকরির যে যুগ, এখন তো অথই সাগর, তার মধ্য থেকে সমস্ত জায়গাতে আমাদের লাকটাকে ট্রাই করতে হবে, সমস্ত পরীক্ষাতে আমাদের অ্যাটেন্ড করতে হবে। এই জন্য সিএইচএসএল দেখবা যে ফর্ম ফিল আপ চলছে, সিএইচএসএল এর ফর্ম ফিল আপটা সবাই করে নেবে। আগামী মাসের 14 তারিখ পর্যন্ত ডেট থাকবে, তার আগে আগে সবাই করে নিও সিএইচএসএল এর ফর্ম ফিল আপটা। আর সিএইচএসএল এর জন্য যা জিকে, সেটা আমি তোমাদেরকে পড়িয়ে দিব। ওকে, আশা করব যে ওর বাইরে কোনো জিকে থাকবে না। ঠিক আছে, চলো। ঠিক আছে ওর দাদা। জিকেটা একটু আলাদা ধরনের, কিন্তু ওটা আমি পড়িয়ে দিব, বলে দিলাম। আচ্ছা, চলো এবার আমরা প্রোটিনকে এবার দেখি। আসলে প্রোটিন থেকে আমাদের শরীরে যা প্রয়োজন পড়ে সেটা কি? আমরা যখন সরাসরি প্রোটিনটাকে গ্রহণ করলাম, আমাদের শরীর সবার প্রথমে এই প্রোটিনটাকে ভেঙে পেপটন বানাবে। কি বানাবে? কি বানাবে? পেপটাইড। এক মিনিট দাঁড়াও, পেপটন নয়, পেপটাইড। তাহলে প্রোটিন সবার প্রথম ভেঙে কিসে কনভার্ট হয় বলো দেখি? পেপটাইডে কনভার্ট হয়। কে কনভার্ট করে ইত্যাদি আমি একটু পরে বলছি, আগে এখন এটুকুন জানো। তাহলে প্রোটিন ভেঙে কিসে কনভার্ট হবে সবার প্রথম? পেপটাইড। পেপটাইডকে ভেঙে আবার শরীর কি তৈরি করবে? পেপটন। এবার পেপটনকে ভেঙে আমাদের ফাইনাল এলিমেন্ট, দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিড আমরা পাবো। তাহলে আমরা যে প্রোটিন খাচ্ছি, সেই প্রোটিন থেকে আমাদের শরীর অ্যাকচুয়ালি কি গ্রহণ করবে? অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করবে। আর এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে কি দিয়ে? এই অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে কম্পাউন্ড অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যে কম্পাউন্ড যৌগ, সেটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন তো আমরা খাচ্ছি,
আমাদের শরীরের প্রয়োজন কি? আমাদের শরীরে প্রোটিন থেকে প্রয়োজন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আমাদের শরীরের প্রয়োজন। ওকে, দেখো মনে রাখবা যে 50 মোল 50 মোল অফ অ্যামাইনো অ্যাসিড 50 মোল অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় 1 মোল অফ প্রোটিন। তাহলে 1 মোল প্রোটিনকে ভাঙলে আমরা কত মোল অ্যামাইনো অ্যাসিড পাবো? 50 মোল 50 মলিকিউলস অ্যামাইনো অ্যাসিড আমরা পাবো 1 মোল অফ প্রোটিন থেকে। ক্লিয়ার হলো? এইখান থেকে যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে, রাজ্য সরকার বলো কেন্দ্র সরকার বলো, আসেই কোশ্চেন। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই প্রকৃতিতে, ভালো করে খেয়াল করো কি বলছি, আমাদের এই প্রকৃতিতে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে। কয় প্রকারের? 20 প্রকারের। তাহলে নোটটাকে এভাবে লিখো যে দেয়ার আর 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড ইন দ্য নেচার। প্রকৃতিতে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে। খেয়াল করবা, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু, বিশেষ করে রেলওয়ে পরীক্ষাতে প্রায় বেশ কয়েকটা শিফটে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে, অ্যামাইনো অ্যাসিড কয় প্রকার? অ্যামাইনো অ্যাসিড 20 প্রকার। ঠিক আছে, এবার দেখো এই যে 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস, এই 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সবগুলোই যে আমাদের শরীরে থাকে তা নয়। আমাদের শরীরের মধ্যে ইনবিল্ট কোয়ালিটিতে, অর্থাৎ ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল, সেই জন্ম দেওয়ার সময় আমাদের শরীরে 10 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরেই দিয়ে দিয়েছিল। অর্থাৎ 10 টাইপস প্রেজেন্ট ইন আওয়ার বডি। 10 টাইপস আমাদের বডির মধ্যেই কি থাকে? কি লিখলাম? ইন আওয়ার টাইপ লিখলাম? ইন আওয়ার বডি লিখবো তো, ইন আওয়ার বডি। তাহলে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আমাদের এই প্রকৃতিতে আমরা পাই। তার মধ্যে থেকে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়ার সময় 10 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরেই ভগবান দিয়ে দিয়েছে। ওকে, আর 10 টাইপের যে রেস্ট অফ 10 টাইপস, এটা আমাদের দরকার পড়বে। এই টাইপ সি কি হয়? এসেনশিয়াল এক্সটার্নালি 10 টাইপস, দাঁড়াও এভাবে সুন্দর করে লিখি, 10 টাইপস কি লিখবো বলো তো? 10 টাইপস নিড ফ্রম এক্সটার্নাল সোর্স। তাহলে এক্সটার্নাল সোর্স থেকে আমাদের এই 10 প্রকারের অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করতে হয়। বুঝেছো? তাহলে আমার একটা কথা বলো, যে 10 টাইপস আমাদের শরীরের মধ্যে উপস্থিত থাকে, সেইগুলোকে আমাদের জন্য এসেনশিয়াল? যেহেতু ভগবান অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে নট এসেনশিয়াল। এটা আমাদের শরীরের জন্য এসেনশিয়াল নয়, কারণ এটা আমাদের শরীরে অলরেডি রয়েছে। আর যেটা এক্সটার্নাল সোর্স থেকে যে 10 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আমাদের গ্রহণ করতে হবে, ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার বডি। ইট ইজ ভেরি এসেনশিয়াল। এটা আমাদের খুবই প্রয়োজন। ওকে, এ পর্যন্ত আলোচনা হলো। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন আমি দেখেছিলাম, সেটা একটু বলে দিই। যেমন অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলাটা, সবকিছুর ফর্মুলা যখন বলছি, আচ্ছা তাহলে এটুকুন মুছে দেবো কি? হ্যাঁ দাদা। ওকে, চলো এবার একটা হেডিং লাগিয়ে লেখো, ফর্মুলা অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা কি? দেখো, অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা হচ্ছে, কার্বনের বন্ড রয়েছে, সেখানে একটা পাশে তুমি দেখতে পারবে COOH, কার্বক্সিল গ্রুপের বন্ড, আর একটা পাশে তুমি দেখবে হচ্ছে N2H, আর একটা বন্ডে দেখতে পারবা CH3, আর একটা দেখতে পাবা হচ্ছে H। এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বন্ড। ঠিক আছে, আমি বোধহয় একটু দূর দূর লিখে ফেলেছি, বাট এটাকে সুন্দর করে সাজিয়ে তোমরা লিখে নাও। এটা কি দেখতে পাচ্ছ? এইটা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা কিসের ছবি? এটা হচ্ছে 1 মোল অফ অ্যামাইনো গ্লাইসিন। অ্যাসিড।
অ্যামাইনো অ্যাসিডের একটা মোলের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, চলো, মে আই রাব ইট। আচ্ছা, এরপরে আমরা সোর্স নিয়ে আলোচনা করে নিই যে অ্যাকচুয়ালি আমরা প্রোটিনের কোত্থেকে প্রোটিন পাই। সবার প্রথমে প্রোটিনের সোর্স বলতে গেলে আমায় বলতে হবে সয়াবিন। সয়াবিন সয়াবিন প্রোটিনের খুব সুন্দর একটা স্রোত, যেখান থেকে আমরা প্রোটিন পাই। তারপরে কি, পালসেস, ডাল, এগ, ডিম, ফিশ, মাছ, অ্যাপেল, অ্যাপেল থেকেও আমরা প্রোটিন পাই। আমরা মাটন থেকেও প্রোটিন পাই, মাটন। আমরা চিকেন থেকেও আমরা প্রোটিন পাই। আর কি পাই, নাটস থেকে, বাদাম, নাটস মানে যে কোনো প্রকার বাদাম থেকে আমরা পাই। আচ্ছা, আর কি, পনির থেকে পাই। পনিরের ইংরেজি কি, কিছু একটা হবে। পনিরই। হ্যাঁ, পনির থেকে পাই। আর কি, আর হচ্ছে মিল্ক, দুধ। এই কয়টা জিনিস থেকে আমরা প্রোটিন পাই। তো এখান থেকে মনে রাখবে সয়াবিনে 70% প্রোটিন থাকে। সয়াবিনের মধ্যে 70% প্রোটিন থাকে। এই জন্য সয়াবিনের এটা কিন্তু পরীক্ষায় আসে, বারবার জিজ্ঞেস করে যে নিম্নের কোনটিতে প্রোটিনের মাত্রা সব থেকে বেশি, উত্তর হবে সয়াবিন। ঠিক আছে, সয়াবিন। আচ্ছা স্যার, বলছি 70%টা কি পার 100 গ্রাম এরকম কিছু? মানে একটা সয়াবিনের মধ্যে যা ও যা মানে কম্পাউন্ড থাকা উচিত তার হ্যাঁ। মধ্যে থেকে 70%ই প্রোটিন থাকে। বুঝেছো? 100 গ্রাম বা 200 গ্রাম নয়। ধরো একটা সয়াবিনকে আমি নিলাম, একটা সয়াবিনের বীজকে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, তার হ্যাঁ। মধ্যে 100% যদি আমি সেই বীজটাকে টোটাল ধরি, তার 70%ই প্রোটিন, আর বাকি এদিক সেদিকে যাবে আর কি। ওকে, তেল পাবো আমরা, তাই না? সয়াবিন থেকে কি পাই আমরা বলো তো? সয়াবিন থেকে তো তেলই আমরা সংগ্রহ করি। সয়াবিনের তেলটা নিয়ে নিই, আর পড়ে থাকে সোয়া চাঙ্ক, যেগুলো আমরা বাড়িতে খাই। সয়াবিনের যে ছিবড়া বা কি বলে এটাকে, পাল্প, সেটা আমরা খাই, সোয়া চাঙ্ক। আর সয়াবিন থেকে তো মূলত তেল তৈরি হয়, সয়াবিন তেল, শোনোনি নাম? আচ্ছা, এখান থেকে না আমরা একটু আগে আলোচনা করছিলাম ইনসুলিনের মধ্যে একটা এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টের নাম কি? ইনসুলিনের মধ্যে জিঙ্ক। জিঙ্ক। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে আমায় বলো তো প্রোটিনের মধ্যে একটা এলিমেন্ট থাকে, সেটা কি? এটাও মনে রাখবা, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে। লেখো, প্রোটিন has an element called সালফার। প্রোটিনের মধ্যে সালফার থাকে। কি লিখলাম আমি? SULPHER, হ্যাঁ ঠিকই লিখেছি, SULPHER, সালফার। হ্যাঁ, তাহলে প্রোটিনের মধ্যে সালফার নামক উপাদান থাকে। হলো। এবার চলো আমরা প্রোটিনের ফাংশনটা কি সেটা দেখি। সো মুছে দিলাম, হ্যাঁ, চলো হেডিং লাগাও, ফাংশন অফ প্রোটিন। প্রোটিনের কাজটা কি? ফাংশন অফ প্রোটিনের কাজটা কি? দেখো, প্রোটিনের কাজটা আমরা তো শুরুতেই বলেছিলাম যে এটা হলো বডি বিল্ডিং এলিমেন্ট, তাই না? বডি বিল্ডিং এলিমেন্ট এটাকে আমরা বলেছিলাম, বডি বিল্ডিং এলিমেন্ট। তাহলে এর কাজ হবে কি? এর 1 নম্বর কাজ হচ্ছে বডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর 2 নম্বর কি? খুব ইম্পর্ট্যান্ট। দেখো, আমাদের শরীরে যত ধরনের হরমোনস বলো, যত ধরনের এনজাইমস বলো, যত ধরনের অ্যান্টিবডিজ বলো, এই যে হরমোন, এনজাইম, অ্যান্টিবডিজ, এই সমস্ত কিছুর উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে প্রোটিন। এই জন্য প্রোটিন খাওয়াটা আমাদের জন্য খুব খুব দরকারি, খুব খুব দরকারি। তাহলে প্রোটিনের 2 নম্বর কাজ আমরা দেখছি যে ইট হেল্পস ইন ফরমেশন মানে গঠন। ইট হেল্পস ইন ফরমেশন অফ হরমোনস। আমাদের শরীরে সকল প্রকার হরমোনসের উৎপাদনে, সকল প্রকার এনজাইমসের উৎপাদনে, সকল প্রকার অ্যান্টিবডিজের উৎপাদনে
সাহায্য করে কে? না প্রোটিন। এই জন্য আমাদের শরীরে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। ওকে, আচ্ছা, গেল এটা তাহলে। প্রোটিন যখন আলোচনা করছি, আমরা ডাল নিয়ে আর মাছ নিয়ে কথা বলেছি, সেটা একটু লিখে রাখো নোট হিসাবে। ন্যাশনাল ফিশ রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল ফিশ রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে বলো তো? হায়দ্রাবাদে আছে। হায়দ্রাবাদে আছে। আর আর কি বলবো ডাল, ন্যাশনাল পালসেস রিসার্চ ইনস্টিটিউট আমরা কোথায় দেখতে পাই? কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরে দেখতে পাই, তাই না? আচ্ছা, আর মাছের চাষকে কি বলে? কাল্টিভেশন অফ ফিশ। ফিশিকালচার। হ্যাঁ, কাল্টিভেশন অফ ফিশ। আমি এটা কিভাবে মনে রাখতাম জানো? কাল্টিভেশন ফিশ হচ্ছে পিসিকালচার। আমার ছোট পিসির বাড়িতে গেলে ওই পিসি আমাকে বিভিন্ন প্রকারের মাছ খাওয়াবে আর কি, বুঝেছো? মানে আমাদের থেকে একটু গ্রামের দিকে বাড়ি, তো ওই পিসি বাড়ি গেলে প্রচুর মাছ খাওয়া, বিভিন্ন প্রকারের মাছ, ভাজা, তরকারিতে, এদিক সেদিক করে। তো ওই জন্য আমি এটাকে মনে রেখেছি, ফিশ মানে পিসি বাড়ির ব্যাপার আর কি, পিসিকালচার, সেইভাবে মনে রেখেছি। যাই হোক, এরকম করে নেমনিক করে মনে রাখতে পারো যদি কোথাও কোনো ভুলে যাওয়ার চান্স থাকে। ওকে, ছাড়ো, এবার আমরা দেখি যে প্রোটিনের ঘাটতি যদি আমাদের শরীরে হয় তাহলে কি হবে। চলো মুছে দিই তাহলে এটা। চলো খাতার মধ্যে হেডিং লাগাও যে এই প্রোটিন যদি আমাদের শরীরে কমে যায়, ডিক্রিজ হয়, তাহলে কি ঘটনা ঘটবে। এই প্রোটিন আমাদের শরীরে কমে গেলে দুটো রোগ হয়। কি হয়? দুটি রোগ গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। বাকি অন্য কিছু রোগ হতে পারে, বাট ওটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দুটো রোগ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রোটিন যদি আমাদের শরীরে কমে যায়, দুটি রোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং মনে রাখবে এই দুটি রোগই কিন্তু চাইল্ড ডিজিজ। এটা বাচ্চাদের শরীরে আমরা দেখতে পাই, বড়দের শরীরে নয়। তাহলে এই দুটো রোগই কিসের? না, এই দুটো রোগই কিন্তু চাইল্ড ডিজিজেস। ওকে, একটা রোগকে আমরা বলি ম্যারাসমাস। আর একটা রোগকে আমরা বলি কোয়াশিওয়ার্কার। বানানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থাকতে পারে, বাট সেন্সটা এমন। তাহলে যদি আমাদের মানব শরীরে প্রোটিনের ঘাটতি হয়, প্রোটিন যদি কমে যায়, তাহলে শিশুর দেহে দুটি রোগ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ম্যারাসমাস, আর একটা হচ্ছে কোয়াশিওয়ার্কার। ম্যারাসমাস স্পেলিংটা একবার একটু বলবে? MARASMUS ম্যারাসমাস, আর KWASIYORKAR ম্যারাসমাস কোয়াশিওয়ার্কার। ঠিক আছে, দুটো। ম্যারাসমাস হ্যাঁ রোগ দাদা। হলে কি হয় না, হাত পা সরু হয়ে যায়, চামড়া ঘুচিয়ে যায়। কি হয়? হাত পা সরু হয়ে যায়। ওকে, আর কি হয় না, গায়ে যে চামড়া বুড়ো মানুষের মতন লাগে বাচ্চাদের দেখতে, চামড়া ঘুচিয়ে যায়, মানে রিঙ্কেলস হয়। হ্যাঁ, স্কিন রিঙ্কেলস দেখতে পাওয়া যায় প্রচুর, বয়স্ক লোকেদের মতন দেখতে লাগে একটা বাচ্চাকে এই ম্যারাসমাস ডিজিজ হলে। আর কোয়াশিওয়ার্কার ডিজিজ হলে কি হয়? কোয়াশিওয়ার্কার ডিজিজ হলে আমাদের বাচ্চাদের শরীর যে মাসেলগুলো সেটা দুর্বল, বাচ্চারা হাঁটতে পারে না, বসতে পারে না, খালি শুয়ে থাকে, মাসেলগুলো দুর্বল থাকে, অর্থাৎ মাসেলস দুর্বল হয়ে যায়।
মাসেলস দুর্বল হয়ে যায়। ওকে, আর কি হয়? আর হচ্ছে পেট বাইরের দিকে বেরিয়ে আসে, ঠিক আছে না? বাচ্চাদের দেখবা পেট মনে হয় কি ভুঁড়ি হয়েছে, এরকম একটা ব্যাপার। পেট বাইরে বেরিয়ে আসে, পেট বাইরে বেরিয়ে আসে, এই ব্যাপারগুলো ঘটে, ঠিক আছে না? পেট বাইরে বেরিয়ে আসে, এই ব্যাপারগুলো ঘটে। তাহলে ম্যারাসমাস আর কোয়াশিঅর্কার এই দুটি রোগ হয় মানব শরীরে, তাও কাদের শরীরে? বাচ্চাদের শরীরে। হ্যাঁ, প্রোটিনের ঘাটতি হলে এই দুটো রোগ হয়। আচ্ছা, মাসেলের কথা যখন বলছি, তো মানব দেহে মাসেল কতগুলো আছে বলো তো? নাম্বার অফ মাসেলস ইন হিউম্যান বডি 639, 639টি মাসেলস আছে। ওকে, 639। এরপর কিছু পয়েন্ট লেখাই যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। যেমন আমরা যে মিল্ক খাই, তাই না? এই মিল্কের মধ্যে আমরা যে প্রোটিন পাই, সেই প্রোটিনকে কি বলে বলো তো? মিল্কের থেকে আমরা ক্যাসিন নামক প্রোটিন পাই। ক্যাসিন, ক্যাসিন নামক প্রোটিন পাই, ক্যাসিন নামক প্রোটিন পাই কি থেকে? মিল্ক থেকে। তারপরে লেখো যে আহ, আহ, আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে মিল্ক থেকে আমরা কোন ধরনের প্রোটিন পাই? না, মিল্ক থেকে আমরা ক্যাসিন জাতীয় প্রোটিন পাই। আর এই ক্যাসিন জাতীয় প্রোটিনের পরিপাকে অর্থাৎ ডাইজেশনে সাহায্য করে কোন এনজাইম? এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। সো লিখে রাখো যে ক্যাসিন প্রোটিন ইজ digested with the help of তাহলে ক্যাসিন প্রোটিন ইজ ডাইজেস্টেড উইথ দ্য হেল্প অফ এটা কি বলো এনজাইমটা? রেনিন, রেনিন এনজাইম। তাহলে রেনিন এনজাইম এর সাহায্যে ক্যাসিন নামক প্রোটিনটির পরিপাক হয়, হজম হয়। ওকে, দুধের রংটা, মিল্কের রংটা কি একেবারেই সাদা? মিল্কের রংটা কেমন? একেবারেই সাদা কি? ঈষৎ হলুদ, হলুদাভ, তাই না? ঈষৎ হলুদাভ। ইংরেজিতে লিখবা ইয়েলোইশ কালার অফ মিল্ক ইজ ডিউ টু। তাহলে দুধের রং যে ঈষৎ হলুদাভ হয়, দয়াকার ভ হবে না এটা। তাহলে দুধের রংটা ঈষৎ হলুদাভ হয়, যে ইয়েলোইশ কালারটা যে দুধের মধ্যে আসে, কার জন্য জানো? একটা উপাদানের উপস্থিতি, দ্যাট ইজ ক্যারোটিন। হ্যাঁ, হলুদাভ হয় ক্যারোটিন এর উপস্থিতিতে, এর উপস্থিতির জন্য। তাহলে আমাদের মিল্কের রং একেবারে ধবধবে সাদা নয়, বরং একটু ঈষৎ হলুদ রঙের হয়। হ্যাঁ, সাদার মধ্যে একটু হলুদের ভাব। এই হলুদ ভাবটা কেন আসে? ক্যারোটিন নামক উপাদান থাকার জন্য, ক্যারোটিন নামক উপাদান থাকার জন্য। ওকে, গেল। আচ্ছা, আমাদের শরীরে যে মাসেলগুলো তৈরি হয়, সেই মাসেলগুলো কি প্রোটিন দিয়ে তৈরি হয়? এটাও পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। সো এটাও যদি আমি রাব করি, তারপরে আমি লিখবো। মুছে দেবো এটা? হ্যাঁ দাদা, মুছে দাও। বা ধীরে ধীরে সব লোকজন কমতে শুরু করেছে। ওকে, চলো। আমাদের শরীরে যে মাসেলস, মনে রাখবা, মাসেলসগুলো আমাদের শরীরে তৈরি হয়, মানে সরি, মাসেল যে প্রোটিন দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে মায়োসিন। মায়োসিন প্রোটিন, মায়োসিন প্রোটিন দিয়ে আমাদের শরীরে মাসেল তৈরি হয়, ঠিক আছে? মনে রাখবা যে এই ডিএনএ এর মধ্যে যে ক্রোমোজোম, ঠিক আছে না? ক্রোমোজোম যেটা CHROMOSO, বানান ভুল করলাম, SOME, ক্রোমোজোম। এই ক্রোমোজোমও তৈরি হয় এক ধরনের প্রোটিন দিয়ে, সেটা হচ্ছে হিস্টন, হিস্টন প্রোটিন। হিস্টন প্রোটিন দিয়ে ক্রোমোজোম তৈরি হয়। মাসেল তৈরি হয় মায়োসিন প্রোটিন দিয়ে, দুধ তৈরি হয় ক্যাসিন প্রোটিন দিয়ে, ক্রোমোজোম তৈরি হয় হিস্টন প্রোটিন দিয়ে, ঠিক আছে না? বোনস, আমাদের যে হাড় রয়েছে না, বোনস, হাড়ের মধ্যে অসিন নামক প্রোটিন থাকে, অসিন, অসিন নামক প্রোটিন থাকে। কেরাটিন প্রোটিনও এখানে কিন্তু থাকে, মাথায় রাখো, কেরাটিন, কেরাটিন নামক প্রোটিনও কিন্তু হাড়ে থাকে, বাট অসিন প্রোটিনটা ইম্পর্টেন্ট বেশি।
এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। বোনস তৈরি হয় অসিন প্রোটিন দিয়ে, OSSIN। আচ্ছা, ডিমের মধ্যে আমরা এক ধরনের প্রোটিন পাই, ডিমের মধ্যে এগের মধ্যে আমরা গ্লোবিউলিন নামক প্রোটিনটা পাই। এই গ্লোবিউলিন নামক প্রোটিনটা আমাদের শরীরে আছে, কে প্রস্তুত করে জানো? লিভার প্রস্তুত করে গ্লোবিউলিন। তাহলে গ্লোবিউলিন নামক প্রোটিনটা GLOBULIN, গ্লোবিউলিন নামক প্রোটিন আমরা ডিম থেকে পাই। ওকে, এগুলো সব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে দাদা বলছি কি একটা প্রশ্ন জিজ্ঞেস প্রস্তুত করেছে। করে মানে? প্রস্তুত করে কি না প্রস্তুত কি করে? বললে, এইমাত্র বললে না ও কি হ্যাঁ, এ আমাদের লিভার 5 ধরনের প্রোটিনের মানে আমাদের যে ডিএম অফিস মানে লিভার, সে 5টা প্রোটিনকে তৈরি করে, প্রস্তুত করে, 5টা প্রোটিন প্রস্তুত করে, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে প্রস্তুত মানে কি প্রডিউস করে? প্রডিউস করে, ইয়েস। আমাদের লিভারে 5 ধরনের প্রোটিনের মানে প্রোডাকশন হয়, তার মধ্যে একটা হচ্ছে গ্লোবিউলিন। ওকে, আর যে গ্লোবিউলিন আমরা ডিম থেকে পাই। আচ্ছা, এখানে আমি লিখিয়েই দিই। আচ্ছা চলো, মজার একটা গল্প বলে আজকে শেষ করব। ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেহেতু প্রোটিন করলেই শেষ, তাই সামান্য একটু আলোচনা আছে, এটা করেই আজকে ক্লাস শেষ করব। হ্যাঁ চলো, এটা মুছে দিলাম তাহলে এই পর্যন্ত। এবার আমরা হ্যাঁ দেখতে দাদা। চলেছি প্রোটিনের ডাইজেশন দেখতে চলেছি। কি দেখতে চলেছি? ডাইজেশন অফ প্রোটিন। প্রোটিনের ডাইজেশন আমরা দেখতে চলেছি, ঠিক আছে? প্রোটিন হজম হয় কিভাবে খেয়াল করবা। আমরা দেখেছি একটু আগে যে আমাদের প্রথমে প্রোটিন এটা ভেঙে কিসে কনভার্ট হচ্ছে? পেপটাইডে কনভার্ট হচ্ছে। পেপটাইড ভেঙে কিসে কনভার্ট হচ্ছে? পেপটনে কনভার্ট হচ্ছে। এই সরি, নাই তো এখানে। কিসে কনভার্ট হচ্ছে? পেপটনে কনভার্ট হচ্ছে। আর পেপটনটাকে ভেঙে আমাদের শরীর কি প্রস্তুত করছে? না, অ্যামাইনো অ্যাসিড প্রস্তুত করছে। আমাদের শরীর অ্যামাইনো অ্যাসিড প্রস্তুত করছে। ওকে, নাও এই যে প্রোটিনকে ভেঙে পেপটাইডে কনভার্ট করার কাজটা কে করবে? এটা করবে হচ্ছে পেপসিন নামক এনজাইম। কোন এনজাইম? পেপসিন এনজাইম। তাহলে পেপসিন নামক এনজাইম প্রোটিনকে ভেঙে পেপটাইডে কনভার্ট করবে। এবার প্রশ্ন ওঠে, দাদা এই পেপসিন এনজাইম কোথা থেকে পাই আমরা? তো মনে রাখবা, পেপসিন এনজাইম গ্যাস্ট্রিক জুস থেকে পাওয়া যায়। এবার কথা হলো, দাদা গ্যাস্ট্রিক জুস কোথায় পাই আমরা? দেখো, গ্যাস্ট্রিক জুস আমরা পাই পাকস্থলীতে। আমাদের স্টমাকের মধ্যে যে জুসের সিক্রেশন হয় সেটাকে বলে গ্যাস্ট্রিক জুস। আমাদের লিভার থেকে হ্যাঁ যে জুসের সিক্রেট হয় সেটাকে আমরা বলি বাইল জুস। ওকে, আর ইন্টেস্টাইন থেকে যে জুসের সিক্রেশন হয় সেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল জুস। আর প্যানক্রিয়াস থেকে যে জুসের সিক্রেশন হয় সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। তাহলে আমরা যখন ডাইজেশন পড়বো তখন তো এটা আমরা বুঝেই ফেলবো সব কি দিকে হচ্ছে ব্যাপারটা। তবুও আজকে আমরা একবার এটা মনে রাখি, ডাইজেশনের জন্য 4 প্রকারের জুসের প্রয়োজন হয়। কি কি? ওপর থেকে আসো, 4 প্রকার জুসের প্রয়োজন। আবার দেখো, স্যালাইভাকে যদি জুস বলি তাহলে স্যালাইভা এক প্রকার, 5 প্রকার হলো। তাহলে সবার প্রথম মুখগহ্বরে স্যালাইভা। স্যালাইভাতে টায়ালিন নামক এনজাইম থাকে, ওইটা একটা হজমের কাজে আসবে। তারপর যখন খাবার স্টম্যাকে আসলো, স্টম্যাকে আসার সাথে সাথে এই পেটের দেওয়াল থেকে, স্টম্যাকের দেওয়াল থেকে এক ধরনের জুসের সিক্রেশন হয় যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক জুস। ওকে, আর এই গ্যাস্ট্রিক জুসের পর কি আছে? বাইল জুস আছে, অর্থাৎ যেটা আমাদের লিভার থেকে এই বাইল ডাক্টের মাধ্যমে চলে আসে, সেটা বাইল জুস। তারপরে 4 নম্বর হচ্ছে ইন্টেস্টাইন থেকে যে জুস সিক্রেট হয়, ইন্টেস্টাইনাল জুস। আর শেষমেশ হচ্ছে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস থেকে জুস সিক্রেট হয় প্যানক্রিয়াটিক। তাহলে 5 প্রকারের জুস আমাদের এই পুরো ডাইজেশনে কাজ করে। তাহলে এখানে চলে আসো, প্রোটিনকে ভেঙে সবার প্রথম পেপটাইড পাই আমরা। তাহলে প্রোটিন ভেঙে পেপটাইড পেলাম, কে কাজটা করলো? পেপসিন নামক এনজাইম। আর এই পেপসিন নামক এনজাইম কোথায় থেকে পাই আমরা? গ্যাস্ট্রিক জুস থেকে পাই। এবার এই পেপটাইডকে ভেঙে পেপটনে কনভার্ট করা হয়। আচ্ছা, প্রোটিন একটা গুরুপাক খাবার, আমরা তাই তো বলি প্রোটিনকে। যার কারণে দেখবা যেদিন মাছ মাংস বেশি খাওয়া হয় সেদিন আমাদের শরীর খুব ক্লান্ত লাগে না? বলো, খাবার পরেই আমি বলছি।
এইটা কেন হয়, আমাদের শরীরে হজম করতে কষ্ট হয়, এর জন্য কাজ চলে তো তখন। হ্যাঁ, মানে আমরা খাবারটা খেলাম বাট শরীরকে তো কাজে নামতে হবে এটাকে হজম করার জন্য। তাহলে পেপটাইডকে ভেঙে পেপটন করার কাজটা করে হচ্ছে ট্রিপসিন আর ট্রিপসিন নাম দুটো হরমোন কাজ করে এখানে। দুটো হরমোন কাজ করে এখানে, দাঁড়াও। একটা হচ্ছে ট্রিপসিন আর ক্রাইমোট্রিপসিন। আচ্ছা, এখানে আইনা ওয়াই আছে, ট্রিপসিন। তাহলে পেপটাইডকে ভেঙে পেপটনে কনভার্ট করে কোন দুটি এনজাইম? ট্রিপসিন আর ক্রাইমোট্রিপসিন। তাহলে দাদা এই এনজাইমসগুলো কাজ করে, দুটি এনজাইমস। এরা কোত্থেকে পাই আমরা? এদের আমরা পাই হচ্ছে প্যানক্রিয়াটিক জুস থেকে পাই। তাহলে প্যানক্রিয়াটিক জুস থেকে আমরা ট্রিপসিন আর ক্রাইমোট্রিপসিন এনজাইমসকে পাই। এবার আসছো, পেপটনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে কে করবে? এটা করবে হচ্ছে এরিপসিন নামক এনজাইম। এরিপসিন নামক এনজাইম এই কাজটাকে পারফর্ম করবে। এবার এই এরিপসিন নামক এনজাইম আমরা কোত্থেকে পাই? এটা আমরা ইন্টেস্টাইনাল জুস থেকে আমরা এটাকে পাই। এবার শুনে রাখো, ইন্টেস্টাইনাল জুস বলার অর্থ সেটা স্মল ইন্টেস্টাইনই কিন্তু আমি বোঝাচ্ছি, কারণ পরিপাকের ক্ষেত্রে লার্জ ইন্টেস্টাইনের কোনো কাজ নেই। আছে ছোট্ট একটা কাজ, সেটা আমি একদিন বলেছিলাম, বাট এটুকুন আপাতত মনে রাখো যে টোটাল ডাইজেশন প্রসেসে যখনই ইন্টেস্টাইনাল জুসের কথা বলা হবে সেটা হবে, আমি স্মল ইন্টেস্টাইনের কথা বলছি, এটা মাথায় রাখবা। তাহলে পেপটনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে বানায় কে? এরিপসিন নামক এনজাইম। সেটা কোত্থেকে পাই? ইন্টেস্টাইনাল জুস থেকে পাই। এইখান থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে, সো খেয়াল রেখো। হলো? আচ্ছা, এবার একটা মজার গল্প বলবো। এই মজার গল্পের মাধ্যমে তোমাদের মজা পাবো আশা করছি। চলো, আমাদের শরীরে আলটিমেটলি প্রয়োজন কিসের? অ্যামাইনো অ্যাসিডের। আর সেই অ্যামাইনো অ্যাসিড পাওয়ার জন্য আমরা কি ভক্ষণ করি? প্রোটিন ভক্ষণ করি, প্রোটিন খাই আমরা, ঠিক তো? আচ্ছা, এই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এটা যখন আমাদের শরীরে হজম হয়ে যায়, তো দেখো, যা কিছু আমাদের শরীরে হজম হবে সে তো কিছু বর্জ্য পদার্থ তৈরি করবে নাকি? যা কিছু হজম হোক সে তো কিছু না কিছু বর্জ্য পদার্থ তৈরি করবে। তো প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, আর এই অ্যামাইনো অ্যাসিডের ডাইজেশনের পরে আমাদের শরীরে খুব খতরনাক একটা বিষ উৎপাদন হয়, যেটাকে বলা হয় অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার সিক্রেশনটা আমরা একটু আলোচনা করে নেব এখানে। চলো আমি আগে একটুখানি নোট লেখাই, তারপরে গল্পের মধ্যে প্রবেশ করি। চলো আমার সঙ্গে সঙ্গে লেখো, আমাদের শরীর, ইংরেজিতে তুমি তোমার মতন বুঝে লেখো, আমাদের শরীর প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করে। ওকে, এবং অ্যামাইনো অ্যাসিড ব্যবহারের পর অবশিষ্ট থাকে, যা আমাদের শরীরে কাজে লাগে না, অবশিষ্ট থাকে অ্যামোনিয়া। কি থাকে? অ্যামোনিয়া। হয়েছে? যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক পদার্থ। ওকে, এরপর আমার গল্প শুরু হচ্ছে। কি গল্প? তাহলে আমরা প্রোটিন খেলাম আমাদের দেহের বৃদ্ধির জন্য,
কিন্তু সেই প্রোটিন খেয়ে আমরা দেখলাম যে হাই ভগবান, সেই প্রোটিন তো বিষে কনভার্ট হয়ে গেল তাদের কাজ করবার পরে, অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে গেল। তাহলে এই অ্যামোনিয়া বিষ তো আমাদের শরীরে রাখা যাবে না। আমাদের শরীরে যদি থাকে তাহলে আমাদের শরীর তো সর্বনাশ হয়ে যাবে। কি করা যায়? শরীরে বিপদ হয়ে গেল। তখন শরীরের সবাই দৌড়ে গেল ডিএম অফিসে। ডিএম অফিসে মানে কার কাছে গেল? লিভার। লিভারের কাছে। লিভারের কাছে গিয়ে বলল যে মহাশয় খুবই বিপদ হয়েছে। লিভার বলল কি হয়েছে বল দেখি। লিভারকে সবাই বলল যে শুনুন, এই ছেলেটি বা এই শরীরটি প্রোটিন খেয়েছে, তা প্রোটিন খেয়ে তো অ্যামাইনো অ্যাসিড ওর শরীরে কাজে লাগিয়ে নিয়েছে, কিন্তু রেচন পদার্থ বা বজ্র পদার্থ হিসাবে সে অ্যামোনিয়া প্রডিউস করে ফেলেছে। এখন কি করা যায়? তো বলছে যে কেন? এক্সক্রিটরি সিস্টেমের মানে রেচনতন্ত্রের যিনি প্রধান ডিপার্টমেন্ট কিডনি, তার কাছে যাও, লিভার বলেছে। এখন লিভারকে শরীরের অন্যান্য অঙ্গ বলছে লিভারের কিডনির কাছে তো গিয়েছিলাম, তো কিডনি বলছে যে না বাবা না, ওই অ্যামোনিয়ার মতন বিষধর জিনিস ও তো আমি বের করতে পারবো না। বুঝতে পারছো গল্পটা কি? শরীরে অ্যামোনিয়ার উৎপাদন যখন হলো তখন শরীর গেল কার কাছে? লিভারের কাছে, যে বিপদে পড়েছি, শরীরের মধ্যে তো বিষ তৈরি হয়ে গেছে অ্যামোনিয়া, এটাকে বের করতে হবে। তো লিভার বলছে তোমরা কিডনির কাছে যাও, কারণ এই ডিপার্টমেন্ট কিডনিকে দেওয়া হয়েছে, রেচন পদার্থের ডিপার্টমেন্ট। তো কিডনির কাছে যখন গেছে, কিডনি বলছে যে অ্যামোনিয়ার মতন বিষ আমার দ্বারাই বের করা সম্ভব নয়, আমি পারবো না। তখন লিভার বলছে আচ্ছা, তাহলে তো কিছু একটা সলিউশন করা যায়। তো ডিএম সাহেব তার টিম নিয়ে একটা আলোচনায় বসলেন। লিভার আলোচনায় বসে বলল আচ্ছা, আমি যদি ওই অ্যামোনিয়াকে অ্যামোনিয়াই না রাখি তাহলে কি কিডনি ওটা বের করতে পারবে? কেউ একজন গিয়ে শুনে আসো। তখন একজন লোক কিডনির কাছে গেল, গিয়ে বলল আচ্ছা, তুমি তো অ্যামোনিয়া তো বের করতে পারবে না সরাসরি, তা তোমার ওই অ্যামোনিয়া যদি অন্য কিছু বানিয়ে দেওয়া হয় তুমি বের করতে পারবে? কিডনি বলছে হ্যাঁ, অ্যামোনিয়া বাদে আর যা কিছু তুমি আমায় এনে দেবে আমি শরীর থেকে বাইরে বের করে দেবো, বাট অ্যামোনিয়াকে আমি আমার মাধ্যমে বের করতে পারবো না। এই খবর লিভারের কাছে যখন আসলো তখন লিভার ওই অ্যামোনিয়াকে কিসে কনভার্ট করলো বলো তো? ইউরিয়াতে কনভার্ট করলো। বলো কিসে কনভার্ট করলো? ইউরিয়াতে কনভার্ট করে দিল। আর ইউরিয়া প্রস্রাবের মাধ্যমে কিডনির মাধ্যমে বেরিয়ে গেল। গল্পটা কি ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ একদম দাদা, হ্যাঁ। হ্যাঁ দাদা। এবার লিখে দিচ্ছি, তোমরাও নোট করো, দেখো মজা পাবা। তাহলে কি হয়েছিল? আমাদের শরীরে কি পেয়েছিলাম আমরা? অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে আসলো প্রোটিন টোটিন ভেঙে টেঙে। এই অ্যামাইনো অ্যাসিড কিসে কনভার্ট হয়ে গেল একটু বাদে? অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে গেল। অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে গেল। এটা কখন হলো? আফটার ইউজ, অর্থাৎ যখন আমরা অ্যামাইনো অ্যাসিডকে ইউজ করলাম তখন এটা অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে গেল। যদি তোমাদের বলি অ্যামোনিয়ার সংকেত কি, তোমরা বলবা অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, তাই না? অ্যামোনিয়ার সংকেত তো NH3। এটা হ্যাঁ কি? এটা হচ্ছে মানব শরীরের ক্ষেত্রে, মানব শরীরের ক্ষেত্রে বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ। তাহলে এবার এই অ্যামোনিয়া আর এই যে রেচন পদার্থ বের করার জন্য কোন ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে দায়িত্ব? কিডনিকে দেওয়া হয়েছে। তো অ্যামোনিয়া বলছে যে আমি তো ভাই অ্যামোনিয়া, কিডনি বলছে আমি তো ভাই অ্যামোনিয়া বের করতে পারবো না, কারণ ওটা তো বিষ। তখন সবাই ডিএম অফিসে গেল লিভারের কাছে। তখন এই অ্যামোনিয়াকে লিভার মহাশয় তার নিজের কাছে নিয়ে আসলো। নিয়ে এসে কি করলো ভালো করে শোনো, পরে একটা মজার জিনিসও দেখাচ্ছি তোমাদের। এই লিভার এই অ্যামোনিয়াকে কিসে কনভার্ট করে দিল? ইউরিয়াতে কনভার্ট করে দিল। হ্যাঁ, লিভার কনভার্টস অ্যামোনিয়া ইনটু ইউরিয়া। তাহলে লিভার কি করলো? লিভার অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে দিল। এবার এই ইউরিয়া কার কাছে গেল? কিডনির কাছে গেল। আর কিডনি এটাকে কি করে দিল? এক্সক্রেট করে দিল বা এর এক্সিট করে দিল, বাইরে বেরিয়ে গেল শরীরের। গল্প ক্লিয়ার হয়েছে?
এবার মজার বিষয়টা কি একবার খেয়াল করো, যদি তোমরা ইউরিয়ার সংকেত দেখো সেটা পাবা হচ্ছে NH2 CO NH2 NH2 CO NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, ঠিক আছে? আচ্ছা তোমরা একটা কথা বলো, এই যে অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়াকে কি অন্য কোনো নামে তোমরা জানো? অ্যামোনিয়াকে বলা হয় না টিয়ার গ্যাস? হ্যাঁ, হ্যাঁ 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 যেখানে মনে করো যে কোথাও একটা দল জনতার ভিড় মনে করো প্রোটেস্ট করছে বা কিছু একটা করছে, তখন তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশেরা সেই বন্দুকের মধ্যে ভরে টিয়ার গ্যাস ছোড়ে না? তো টিয়ার গ্যাস ইজ হোয়াট? টিয়ার গ্যাস ইজ নাথিং বাট অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে টিয়ার গ্যাস আমরা বলি। এবার দেখো ওই অ্যামোনিয়া যখন ইউরিয়াতে কনভার্ট হলো, ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CO NH2। এই জিনিসটাকে যদি আমরা একটু রেকটিফাই করে লেখার চেষ্টা করি, দেখো তো এরকম পাবো কিনা, একটা সি, চারটে এইচ, দুটো এন, একটা ও, এরকম পাবো কিনা দেখো তো, এরকম একটা ব্যাপার পাবো কিনা? ইউরিয়াকে যদি আমরা সাজিয়ে লিখি, কার্বন একটা আছে, দুটো এই যে H2 H2 হ্যাঁ মিলে দাদা H4 হলো, আর দুটো এন একটা ও N2O হলো। CH4 N2O দেখে কি কিছু মনে হচ্ছে? এই CH4 ইজ হোয়াট? মিথেন মিথেন। আর N2 ইজ হোয়াট? নাইট্রাস অক্সাইড হ্যাঁ, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস মানে লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড। তাহলে বুঝতে পেরেছি নাইট্রাস অক্সাইডকে আমরা বলি লাফিং গ্যাস। তাহলে লিভারের কি ক্ষমতা দেখো, টিয়ার গ্যাস ছিল লাফিং গ্যাস করে দিল। হ্যাঁ, এটাই মজার যেটা আমি বলতে চাইছিলাম। হুম, এবং নাইট্রাস অক্সাইডকে আমরা আর কি হিসাবে ইউজ করে থাকি? নাইট্রাস অক্সাইডকে আমরা অ্যানাস্থেসিয়া হিসেবে ব্যবহার করে থাকি না? অ্যানাস্থেসিয়া মানে অজ্ঞান করা, অজ্ঞান করতে এটা ব্যবহার করে থাকি। তাহলে যাই হোক, অ্যামোনিয়া ছিল টিয়ার গ্যাস, তাকে লাফিং গ্যাসে কনভার্ট করলো লিভার। যদিও ফর্মটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম। মিথেন যখন এসছে, বলো মিথেনকে আর অন্য কোন নামে বলা হয়? মার্স গ্যাস বলা হয়। মার্শি গ্যাস। হ্যাঁ, হ্যাঁ মার্সি গ্যাস বা মার্স গ্যাস বলা হয় এটাকে। হ্যাঁ, গোবর গ্যাসে কি থাকে? কাউডাং। গোবর গ্যাসের মধ্যে কি থাকে বলো? মার্স গ্যাস থাকে, মানে মিথেন গ্যাস থাকে ন্যাচারাল গ্যাসে। এবং মানে বলো তো দেখি, মিথেন গ্যাস সব থেকে বেশি কোথায় থাকে? ধান ক্ষেতের মধ্যে, ধান ক্ষেত্রে, ধানের মাঠে, ধানের জমিতে, অবশ্যই পাকা ধানের মাঠে, মাথায় রেখো, কাঁচা ধানের মাঠে নয়, পাকা ধানের মাঠে। পাকা ধান, ধান যখন পেকে যায় ওই ক্ষেতের মধ্যে মিথেন শুকনো গ্যাসের ধান উৎপাদন খেতে। হয়। শুকনো ধান খেতে, ইয়েস। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের প্রোটিনের আলোচনা শেষ হলো। শেষের গল্পটা ভালোই মজা লাগলো না বলো? ছিল হ্যাঁ টিয়ার দাদা। গ্যাস। দাদা বলছি হ্যাঁ দাদা। অ্যানাস্থেসিয়া স্পেলিং এ ANA হয় না? হ্যাঁ, ও যাই হোক, এটাকে নিজের মতন করে লেখো, অ্যানাস্থেসিয়া। ওকে, নাইট্রাস অক্সাইডকে আমরা অ্যানাস্থেসিয়া রূপেও ব্যবহার করে থাকি ডাক্তারবাবু যখন কোনো ওটি ফটি ইত্যাদি ইত্যাদি করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের ম্যাক্রো নিউট্রিয়েন্টস পড়া কমপ্লিট হলো। এর পরের দিন আমরা মাইক্রো নিউট্রিয়েন্টস শুরু করব। মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে আমরা বিভিন্ন ভিটামিনসকে দেখব, বিভিন্ন মিনারেলসকে দেখব, তার সাথে সাথে আমাদের নিউট্রিশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এর মধ্যে সবাই ভালো থেকো। গুড নাইট টু অল।